To start the recording. So today we'll have lecture 27, electron emission এর আজকে আরেকটা পার্ট, সেটা হচ্ছে সেকেন্ডারি ইমিশন আমরা দেখব। সেকেন্ডারি ইমিশন বলতে বোঝানো হচ্ছে এখানে যে তোমার প্রাইমারি একটা পার্টিকেল বা ইলেকট্রন থাকবে। আমরা যদি এখানে ছবিটাতে দেখি যে আমাদের এটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল, ঠিক আছে, এটা হচ্ছে একটা ম্যাটেরিয়ালের সারফেসে একটা প্রাইমারি পার্টিকেল এসে পড়ছে। যে প্রাইমারি পার্টিকেলের ভেলোসিটি হচ্ছে ভি নট, ওই পার্টিকেলের মাস হচ্ছে এম নট উইথ অ্যান অ্যাঙ্গেল, এটা এখানে ইনসিডেন্ট হচ্ছে। হওয়ার পরে সে কিন্তু রিফ্লেক্টেড হবে, ঠিক আছে, সে হবে রিফ্লেক্টেড হবে। আচ্ছা, যদি এটা ইলেকট্রন হয় তো ইলেকট্রন যখন সারফেসে এসে পড়বে, কিছু ইলেকট্রন তোমার রিফ্লেক্ট ব্যাক করবে এবং তার জন্য ওই ইলেকট্রনগুলি কালেক্ট করে তুমি যদি ইফ ইউ ক্যান প্রডিউস কারেন্ট, তখন সেই কারেন্টটাকে আমরা বলি যে ব্যাক স্ক্যাটার্ড ইলেকট্রন বা রিফ্লেক্টেড। ব্যাক করে যেদিক থেকে আসলো সেই দিকেই যদি ব্যাক করে যায় আর কি, ঠিক আছে। যদি একটু অ্যাঙ্গেল আছে, বাট এটাকে বলি আমরা ব্যাক স্ক্যাটার্ড ইলেকট্রন, অনেকে বলে রিফ্লেক্টেড ইলেকট্রন, ঠিক আছে। এটাকে আসলে ব্যাক স্ক্যাটার্ড বলা ঠিক না। ব্যাক স্ক্যাটার্ড হচ্ছে যে তোমার কি বলে, যেই দিকে ইনসিডেন্ট অ্যাঙ্গেল যেরকম আছে ঠিক এই দিকে যদি ব্যাক স্ক্যাটার্ড করে তাহলে আর কি, যদি পার্টিকুলারলি একটা ইলেকট্রন যদি পারপেন্ডিকুলার এইভাবে আসে এবং এখান থেকে ব্যাক স্ক্যাটার্ড করে একই অ্যাঙ্গেলে রিফ্লেক্ট ব্যাক করে, তখন সেটাকে বলে ব্যাক স্ক্যাটার্ড। আচ্ছা, আবার ব্যাক স্ক্যাটার যখন বলি তখন যেহেতু স্ক্যাটারিং শব্দটা আছে, তার মানে হচ্ছে রিফ্লেকশন আর স্ক্যাটারিং তো একই ফেনোমেনা না। এখান থেকে এটা যেটা ট্রুলি হচ্ছে মিররের মতো একটা এফেক্ট হচ্ছে রিফ্লেকশন। আর স্ক্যাটারিং যখন বলি তখন হচ্ছে যে এটা একটা ইলেকট্রন বা পার্টিকেল ইট উইল গো ইনসাইড, তারপরে ভিতরে গিয়ে কোনো অ্যাটম বা কারোর সাথে যদি স্ক্যাটারিং করে ব্যাক করে ফেরত আসে, থ্রু দ্য সারফেস বের হয়ে যায়, তখন সেটাকে ব্যাক স্ক্যাটারিং ইলেকট্রন বলে। অ্যাকচুয়াল ডেফিনেশন হচ্ছে এটা। আচ্ছা, যাই হোক, আমরা এত ডিপে যাব না। আমরা যেটা বলতে চাচ্ছি যে আমার প্রাইমারি পার্টিকেল বা ইলেকট্রন যদি সারফেস এসে পড়ে, কিছু রিফ্লেক্ট ব্যাক করবে, কিছু তোমার ইনসিডেন্ট হবে, একটা ডিফিউজ করে ভিতরে চলে যাবে, গিয়ে তারপর সেটা তোমার ভিতরে ডিফিউশন হয়ে তারপর আবার সেটা অন্য কোনো ম্যাটেরিয়ালের সাথে অন্য কোনো অ্যাটমের সাথে স্ট্রাইক করে করে তারপর আবার সেটাও বের হয়ে আসতে পারে ইফ দ্য এনার্জি ইজ সাফিসিয়েন্ট এনাফ। সেটাকে বলে রিডিফিউজড ইলেকট্রন। আচ্ছা, আরেকটা জিনিস যেটা করতে পারে, যেটা আমাদের আজকের টপিক, সেটা হচ্ছে যে এই ইলেকট্রনটা ইনসাইডে আসার পরে সে করলো কি কোনো একটা অ্যাটমের সাথে, অ্যাটমের লাস্ট অরবিটে যে ইলেকট্রন থাকে ব্যালেন্স ইলেকট্রন, সেটাকে যদি এমিট করে ফেলে, তখন সেই সেকেন্ডারি ইলেকট্রনটা ম্যাটেরিয়াল থেকে সারফেস দিয়ে এরকম বের হয়ে আসবে। সেটাকে বলি আমরা ট্রু সেকেন্ডারি ইলেকট্রন। তো আমাদের হচ্ছে প্রাইমারি হচ্ছে যেটা ইনসিডেন্ট, আর যেটা তোমার অ্যাটম থেকে কোনো একটা তার লাস্ট অরবিটে কোনো একটা ইলেকট্রন যদি বের হয়ে সারফেস দিয়ে বের হয়ে আসে, তখন সেটাকে বলি আমরা সেকেন্ডারি ইলেকট্রন, ঠিক আছে। সো এই সেকেন্ডারি ইলেকট্রন এই জিনিসটাই হচ্ছে সেকেন্ডারি ইমিশন কোন একটা ম্যাটেরিয়াল থেকে। এই সেকেন্ডারি ইমিশন কেমন হচ্ছে, প্রাইমারি ইনসিডেন্ট এবং তার ফলে এই ম্যাটেরিয়াল থেকে সেকেন্ডারি নাম্বার অফ সেকেন্ডারি ইলেকট্রন কেমন হচ্ছে, সেটাকে আমরা কনসিডার করবো, সেটাকে বলি সেকেন্ডারি এমিশন। আচ্ছা, সো এই সেকেন্ডারি ইমিশন করতে হলে আমাদেরকে এনার্জেটিক ইলেকট্রন লাগবে, ঠিক আছে। সো এখানে যেটা প্রাইমারি পার্টিকেল বা ইলেকট্রন বলতে পারো, সেটা এনার্জি থাকতে হবে সাফিসিয়েন্ট এনাফ। So energetic electrons bombarding a solid surface can transfer energy to electrons in the solid through collisions. অর্থাৎ একটা ইলেকট্রন যখন তোমার ইনসিডেন্ট হবে সলিড সারফেসে, ঠিক আছে, সেই সলিড সারফেসে আসার পরে এখানকার দেখা যায় যে এই যে ড্যাশ অ্যাশ কালার যে অংশটুকু, এখানেই বেশি তোমার যে অ্যাটম গুলি থাকে ওই সলিড ম্যাটেরিয়ালে, সেই অ্যাটম গুলিকে সে তার এনার্জিটা যেটা নিয়ে আসে সেটাকে সে ট্রান্সফার করে, ঠিক আছে। সো ট্রান্সফার এনার্জি টু ইলেকট্রনস ইন এ সলিড থ্রু কলিশনের মাধ্যমে সে করে কি তার এনার্জিটা ট্রান্সফার করে। এই এনার্জিটা ট্রান্সফার করার কারণে ওই অ্যাটম গুলি এক্সাইটেড হয়ে ওই অ্যাটম গুলি লাস্ট অরবিট থেকে দেখা যায় যে ইলেকট্রন বের হয়ে যায়, ঠিক আছে। সেই ইলেকট্রন গুলিকে আমরা বলি এক্সাইটেড ইলেকট্রন অর সেকেন্ডারি ইলেকট্রন, ঠিক আছে। সেগুলিকে বলে এক্সাইটেড ইলেকট্রন ও সেকেন্ডারি ইলেকট্রন whose energy is raised sufficiently to surmount the surface potential barrier. অর্থাৎ তুমি এখানে এসে ইলেকট্রন ইনসাইড হলো, এখানে আসলে এখান থেকে ধরলাম একটা অ্যাটম থেকে এসে সেকেন্ডারি ইলেকট্রন বের করলো, সেই সেকেন্ডারি ইলেকট্রন যখন এই ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে এসে আবার সারফেস দিয়ে বের হবে, ম্যাটেরিয়ালের ভিতরে সে যদি প্রপাগেট করে সে তার পিরিয়ডিক পটেনশিয়াল থাকতে পারে, ঠিক আছে। কিন্তু যখন সে বের হবে এই সারফেসের এখানে কিন্তু আমরা জানি একটা এক্সট্রা সারফেস পটেনশিয়াল ব্যারিয়ার থেকে, যেটা আমরা আগে দুইটা ক্লাসে দেখেছিলাম, ঠিক আছে। সো ওই ইলেকট্রনটা বের হইতে হলে তাকে ওই সারফেস পটেনশিয়াল ব্যারিয়ারের থেকে এনার্জি বেশি থাকতে হবে যাতে সে বের হইতে পারে, ঠিক আছে। সো একটা ইলেকট্রন হয়তো এখানে থেকে বের হয়ে মুভ করে 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 এখানে আসার পরে যদি তার সারফেস পটেনশিয়াল ব্যারিয়ার থেকে বেশি এনার্জি না থাকে, তখন কিন্তু সে বের হবে না, তখন তুমি কোনো সেকেন্ডারি ইলেকট্রন পাবা না আউটসাইডে। সো দ্য এক্সাইটেড ইলেকট্রন আর সেকেন্ডারি ইলেকট্রন যেটা প্রডিউস হইলো, ঠিক আছে, সেই এনার্জিটা, সেই ইলেকট্রনের এনার্জি হ্যাজ টু বি সাফিসিয়েন্ট এনাফ সো দ্যাট ইট ক্যান ওভারকাম দ্য সারফেস পটেনশিয়াল ব্যারিয়ার, ঠিক আছে। এটা সারফেস পটেনশিয়াল ব্যারিয়ারকে ওভারকাম করতে পারে, তাহলে ইট উইল বি এসকেপড, ঠিক আছে। এবং ইট উইল এসকেপ কখন, ইফ দে আর সারফেস ডিরেক্টেড। দেখা গেল যে
এখানে এসে ইনসিডেন্ট হয়ে এখান থেকে একটা ইলেকট্রন এদিকে ইনসিডেন্ট না হয়ে সে আর ভিতরের দিকে চলে গেল, তাহলে তো আর সে সারফেস দিয়ে বের হবে না। ঠিক আছে, প্রোভাইডেড দ্যাট এটা সারফেস দিয়ে ডিরেক্টেড, তখন সে বাইরে চলে আসবে, এবং সেটাকে আমরা বলি তখন দিস ইলেকট্রনস আর কল্ড সেকেন্ডারি ইলেকট্রনস। ওকে, সো দ্য নাম্বার অফ সেকেন্ডারি ইলেকট্রনস, কতগুলি তৈরি হলো, ঠিক আছে, প্রোডিউস পার ইনসিডেন্ট প্রাইমারি ইলেকট্রন, একটা ইনসিডেন্ট ইলেকট্রন গেল ভিতরে গিয়ে সে কতগুলি সেকেন্ডারি ইলেকট্রন তৈরি করলো, ঠিক আছে, এবং যেটা বের হয়ে আসলো সারফেস দিয়ে সেটাকে বলি আমরা সেকেন্ডারি ইলেকট্রন। এবং এই দুইটার রেশিওকে আমরা বলি সেকেন্ডারি এমিশন রেশিও ডেল্টা অর দ্য সেকেন্ডারি ইএলড। ঠিক আছে, মানে রিটার্ন বলতে পারো, ইএলড মানে হচ্ছে রিটার্ন বা প্রফিট বলতে পারো, যে আমি একটা দিয়ে যদি দুইটা পাই তাহলে রেশিও হবে তোমার বেশি। ঠিক আছে, সো তোমার যদি আবার একটা দিয়ে একটাই পাও তাহলে রেশিও হবে 1। ঠিক আছে, আর যদি একটা দিয়ে তুমি দুইটা পাও তখন তুমি বলতে পারবে যে হ্যাঁ আমার 2 হচ্ছে রেশিও। ঠিক আছে, সো সেকেন্ডারি ইল্ড হচ্ছে আমার এই দুইটা জিনিসের রেশিও, প্রাইমারি ইনসিডেন্ট ইলেকট্রন আর হচ্ছে আউটপুট যেটা বের হচ্ছে সেকেন্ডারি এমিশন রেশিও, সেই দুইটার মধ্যে রেশিওটাকে আমরা বলি সেকেন্ডারি ইয়েল্ড। আচ্ছা, এই যে সেকেন্ডারি ইয়েল্ড, এটাকে আমরা বলছি ইটস এ ফাংশন অফ দ্য প্রাইমারি ইলেকট্রন এনার্জি। ঠিক আছে, এই প্রাইমারি ইলেকট্রন কতটুকু এনার্জি নিয়ে আসবে তার উপরেই আসলে সেকেন্ডারি ইলেকট্রনের নাম্বার বের হবে কতগুলি সেটা ডিপেন্ড করে। কারণ এই এনার্জি যদি সাফিসিয়েন্ট এনাফ না হয়, সে এখান থেকে রিফ্লেক্ট হবে, তারপর কিছু ইলেকট্রন ভিতরে যাবে, গিয়ে তারা অ্যাটমের সাথে কলিশন করে করে কিছু ওই অ্যাটমের লাস্ট অরবিট থেকে ইলেকট্রন গুলো বের করে দিবে, এবং সেই ইলেকট্রন গুলো যদি সারফেস ডিরেক্টেড হয় তাহলে তুমি বাইরে সেকেন্ডারি ইলেকট্রন পাবা। ওকে, সো ইন দ্যাট কেস তার মানে হচ্ছে যে বেসিক্যালি এই যে সেকেন্ডারি ইল্ড, ইটস এ ফাংশন অফ প্রাইমারি ইলেকট্রন এনার্জি। ঠিক আছে, প্রাইমারি ইলেকট্রন এনার্জির উপরে সেকেন্ডারি এমিশন বা সেকেন্ডারি ইল্ড এটা ডিপেন্ড করে। এখন যদি দেখা যায় যে তোমার লো ভ্যালু হয়, ঠিক আছে, মানে সেকেন্ডারি ইল্ড যদি লো ভ্যালু হয়, তার মানে হচ্ছে ভেরি ফিউ ইলেকট্রনস ক্যান বি গিভেন সাফিসিয়েন্ট এনার্জি টু স্কেপ। তার মানে হচ্ছে ইনসিডেন্ট ইলেকট্রন এসে সে খুব অল্প পরিমাণে ইলেকট্রন ভিতর থেকে তোমার তৈরি করতে পারলো, যেটা কিনা বের হয়ে আসবে সারফেস দিয়ে। ঠিক আছে, ফর লো ভ্যালুস সেকেন্ডারি ইএলড যদি হয় তখন আমরা বলবো দ্য নাম্বার অফ ইলেকট্রনস দ্যাট উইল বি এসকেপড আর নট, সেটা হচ্ছে সংখ্যাটা কম, এবং সেটা কারণ আমরা হিসেবে বলবো যে সে এইটা এই যে প্রাইমারি ইনসিডেন্ট ইলেকট্রন যেটা সে হয়তো অতটুকু সাফিসিয়েন্ট এনার্জি নিয়ে ভিতরে আসতে পারে নাই, যার জন্য সে ভিতর থেকে তোমার সেই পরিমাণে সেকেন্ডারি ইলেকট্রন তৈরি করতে পেরেছে। ঠিক আছে, সো ফর লো ভ্যালুস ভেরি ফিউ ইলেকট্রনস ক্যান বি গিভেন সাফিসিয়েন্ট এনার্জি টু escape. ঠিক আছে, সো অনলি ভেরি ফিউ ইলেকট্রনস ইউ উইল গেট which will go outside because they have sufficient energy to overcome this surface potential barrier. আচ্ছা, while very energetic primary electrons can excite many electrons in the metal, অর্থাৎ এই ইনসিডেন্ট ইলেকট্রন যদি খুব ভালো একটা এনার্জি নিয়ে আসে, হাই এনার্জি নিয়ে আসে, তখন সে করবে কি এখান থেকে অনেক বেশি পরিমাণে সেকেন্ডারি ইলেকট্রন তৈরি করবে, এবং সেই সেকেন্ডারি ইলেকট্রন যদি সারফেস ডিরেক্টেড হয় এবং সারফেস পটেনশিয়াল ব্যারিয়ার ওভারকাম করতে পারে, তাহলে বাইরে তুমি টু সেকেন্ডারি ইলেকট্রন পাবা, এবং তখন আমরা ইউ উইল হ্যাভ হাই সেকেন্ডারি ইএলড। অর্থাৎ তোমার প্রাইমারি ইনসিডেন্ট যে ইলেকট্রন তার এনার্জি যদি বেশি হয়, তাহলে obviously you will have more secondary electron outside. If your primary electrons energy is low, তখন তুমি বাইরে পাবা হচ্ছে very few electrons। ঠিক আছে, সো এই জন্য আমরা বলি at low primary electron energies delta increases with energy। ঠিক আছে, লো প্রাইমারি ইলেকট্রন এনার্জি ক্ষেত্রে ডেল্টাটা কি বলে ইনসিডেন্ট যে এনার্জি তার সাথে ইনক্রিজ করে। আচ্ছা, কিন্তু ভেরি হাই যখন এনার্জেটিক প্রাইমারি ইলেকট্রন আসে, তখন তারা কি করে, তারা অনেক বেশি পরিমাণে তোমার সেকেন্ডারি ইলেকট্রনকে এক্সাইট করে। ঠিক আছে, বাট এট দ্য সেম টাইম দে আর প্রডিউস ডিপ ইনসাইড দ্য সলিড, তারা কিন্তু ওই সলিড ম্যাটেরিয়াল অনেক ডিপে তৈরি হয়। ঠিক আছে, অর্থাৎ যখন বেশি এনার্জি নিয়ে একটা ইলেকট্রন সারফেসে আসবে তখন সে বেশি ভিতরে যাবে, কম এনার্জি নিয়ে আসলে সে সারফেস থেকে একটু অল্প ঢুকবে, অল্প ঢুকলে সে করবে কি সারফেসের কাছাকাছি যে অ্যাটম গুলো তার সাথে কলিশন করে সেকেন্ডারি ইলেকট্রন তৈরি করার চেষ্টা করবে। আর যেহেতু বেশি এনার্জি নিয়ে আসবে তার পেনিট্রেশনও বেশি, সে বেশি ডিপে যাবে। সেই কথাটাই বলছে, তারা ডিপ ইনসাইড দ্য সলিড যাবে বিকজ দ্য গ্রেটার পেনিট্রেশন অফ দ্য এনার্জেটিক প্রাইমারি ইলেকট্রন, তার পেনিট্রেশন ডেপথ বেশি এনার্জেটিক প্রাইমারি ইলেকট্রনে, যখন হাই এনার্জি নিয়ে আসবে সে বেশি ডিপে যাবে সলিড ম্যাটেরিয়ালের, আর লো এনার্জি নিয়ে আসলে সে বেশি ডিপে যেতে পারবে না। সো সেকেন্ডারি ইলেকট্রন যেগুলি প্রডিউস হয় ইন দিস কেস, তখন যেটা হয় যে সেকেন্ডারি ইলেকট্রন যেগুলি তৈরি হয়, সেই সেকেন্ডারি ইলেকট্রনগুলি তৈরি হওয়ার পরে বেশি ডিপ থেকে তৈরি হওয়ার পরে সেই সেকেন্ডারি ইলেকট্রন কিন্তু তোমার তার এনার্জি কিন্তু এমন থাকতে পারে সে গিয়ে করবে কি ওই সলিড ম্যাটেরিয়ালের ভিতরে অ্যাটমকে স্ট্রাইক করবে, পুরো ওই অ্যাটম থেকেও সে একটা সেকেন্ডারি ইলেকট্রন বাইট করতে পারে। ঠিক আছে, বের করে দিতে পারে। তার মানে হচ্ছে তুমি একটা প্রাইমারি একটা ইনসিডেন্ট ইলেকট্রন দিয়েছো, তার হাই এনার্জি আছে, সে করলো কি ভিতরে গেল, ঠিক আছে, গিয়ে সে করলো কি আরেকটা যদি সেকেন্ডারি ইলেকট্রন তৈরি করে, ঠিক আছে, এই সেকেন্ডারি ইলেকট্রন গিয়ে আবার আরেকটা তৈরি করলো, এভাবে যদি চলে,
ঠিক আছে, তার মানে হচ্ছে প্রথম যেটা তৈরি হয়েছিল সেটা অ্যাবজর্পশন হয়ে গেছে, যেটাকে আমরা বলি রিঅ্যাবজর্পশন। ঠিক আছে, সো ওইটা দেখা যায় যে তখন তোমার রিঅ্যাবজর্পশন হয়ে গেলে তখন ইভেনচুয়ালি you will have less number of secondary electron which will coming through the surface outside। ঠিক আছে, সো তখন আমরা দেখি যে ডেল্টাটা ডিক্রিজ করে। সো বেসিক্যালি যেটা হয় যে তোমার যখন লো এনার্জি ইলেকট্রন থাকে, ঠিক আছে, তখন যে পরিমাণ সেকেন্ডারি ইলেকট্রন হয়, আর যখন তোমার হাই এনার্জেটিক প্রাইমারি ইলেকট্রন থাকে, ঠিক আছে, তখন দেখা যায় যে সেই প্রাইমারি তখন তার জন্য সেকেন্ডারি ইয়েল্ড তোমার খুব যে আহ, আহ, বেশি যে বেড়ে যাবে তা কিন্তু হয় না। ঠিক আছে, আমরা আশা করি যে হ্যাঁ ঠিক আছে, প্রাইমারি এটা ইনসিডেন্ট এনার্জি বেশি হলে আমি বেশি পরিমাণ সেকেন্ডারি ইলেকট্রন তৈরি করতে পারবো। কিন্তু দেখা যায় এখান থেকে যে সেকেন্ডারি ইলেকট্রন তৈরি হয় সে করে কি ভিতরেই আবার অ্যাবজর্পশন হয়ে যায়। কিভাবে? সে করে আরেকটা সেকেন্ডারি ইলেকট্রন আরেকটা অ্যাটমকে স্ট্রাইক করে ওখান থেকে সেকেন্ডারি ইলেকট্রন বাইর করতে চায়। ঠিক আছে, সেই সেকেন্ডারি ইলেকট্রন যেহেতু সে দ্বিতীয়বারে স্ট্রাইক করলো তার এনার্জি সাফিসিয়েন্ট নাও হইতে পারে, তখন সে বাইর হবে না সার্ফেসে। ঠিক আছে, কিন্তু যেগুলি তোমার সার্ফেসের কাছাকাছি হয় লো এনার্জি ইনসিডেন্ট ইলেকট্রনের ক্ষেত্রে তখন দেখা যায় সেকেন্ডারি ইলটা ভালো আসে। কিন্তু যখন হাই এনার্জির ক্ষেত্রে তোমার অনেক সময় সেগুলো রিঅ্যাবজর্পশন হয়ে যেতে পারে এবং তখন দেখা যায় যে সেকেন্ডারি ইল্ড তোমার কম হতে পারে, সো দ্যাট ডেল্টা ডিক্রিজেস। আচ্ছা, এখন আমরা একটা কার্ভ দেখবো পরের স্লাইডে, সেখানে আমরা দেখবো যে ডেল্টা as a function of primary energy has a broad maximum of the order of 1 or 2 for primary electron energies of several hundred volts in metals। আর কিছু কম্পোজিট সারফেস দেখবো যেগুলির ক্ষেত্রে দেখবো যে সেকেন্ডারি ইল্ড হয় তোমার 10 থেকে 50 এর মধ্যে। মেটালের ক্ষেত্রে একরকম দেখা যায়, সেমিকন্ডাক্টর একরকম, ইনসুলেটর একরকম দেখা যায়। তো এই জিনিসগুলো নিয়ে আমরা পরের স্লাইডে একটা গ্রাফ আছে সেটাতে যাচ্ছি। আচ্ছা, এখানে একটা জিনিস বলছে এখানে যে সেকেন্ডারি এই যে ইলেকট্রন এমিশন এই যে প্রসেসটা, ঠিক আছে, এটার জন্য আসলে কোনো খুব সুন্দর কোনো কোয়ান্টিটেটিভ থিওরি আসলে স্যাটিসফ্যাক্টরি কোনো কোয়ান্টিটেটিভ থিওরি ডেভেলপ হয় নাই, বা হলেও সেগুলিতে দেখা যায় যে অ্যাপ্রক্সিমেশন থাকে, প্র্যাকটিক্যালের সাথে একটু লিমিট অত ভালো মিলে না। ঠিক আছে, সো এছাড়া ম্যাথমেটিক্যাল কিছু কমপ্লেক্সিটি আছে এবং এই জন্য দেখা যায় যে তোমার সেকেন্ডারি ইলেকট্রন এমিশনের জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট যে মডেল আছে তা না। ঠিক আছে, যেগুলি দিয়ে তুমি পুরো জিনিসটাকে এক্সপ্লেন করতে পারবে। আবার তারা বলছে যে ইনসাইড যখন একটা ইলেকট্রন একটা ম্যাটেরিয়ালের ইনসাইডে যায় তখন তার কি বলে ফিজিক্যাল যে ইন্টারাকশন হয় সেই প্রপার্টিজ গুলি আসলে আমাদের আন্ডারস্ট্যান্ডিং অতটা ক্লিয়ার না, যার জন্য ওভারঅল দেখা যাচ্ছে মডেল গুলি অত ভালো তোমার সুট করে না। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়, তবে দেখবো যে আমরা কিছু কিছু মডেল আছে যেগুলি দেখা যায় যে এক্সপেরিমেন্টের কাছাকাছি আসে, সেই মডেলগুলি নিয়ে সাধারণত সায়েন্টিস্টরা কাজ করে। আচ্ছা, গ্রাফটা মনে হয় আর একটু পরে আছে। আচ্ছা ঠিক আছে, আমি তারপরে তার আগে কিছু ক্যালকুলেশন দেখিয়ে নিই যে আমরা কিভাবে তোমার সেকেন্ডারি ইলটা বের করবো। ঠিক আছে, আচ্ছা, যেটা হচ্ছে যে আমরা আমরা ধরে নিতে পারি যে দ্য রেট অফ প্রোডাকশন অফ সেকেন্ডারি ইলেকট্রন। ঠিক আছে, রেট অফ প্রোডাকশন অফ সেকেন্ডারি ইলেকট্রন কতগুলি, রেট বলতে আমরা বুঝি নাম্বার অফ ইলেকট্রন ডিভাইডেড বাই টাইম। ঠিক আছে, যে কতগুলি ইলেকট্রন বের হচ্ছে সেটাকে যদি সময় দিয়ে ভাগ করো তাহলে সেটা হয়ে গেল রেট। সো রেট অফ প্রোডাকশন অফ সেকেন্ডারি ইলেকট্রন, কতগুলি সেকেন্ডারি ইলেকট্রন বের হবে, দ্যাট ইজ প্রপোর্শনাল টু দ্য রেট অফ এনার্জি লস। ঠিক আছে, অফ দ্য প্রাইমারি ইলেকট্রন, অর্থাৎ প্রাইমারি ইনসিডেন্ট ইলেকট্রন দেখো সে ভিতরে যাবে, সেই প্রাইমারি যে ইলেকট্রনটা আছে তার এনার্জি লসটা কিরকম হবে, রেটটা কেমন হবে। ঠিক আছে, তার এনার্জি লসটা কিরকম হবে, ঠিক আছে, সেটার সাথে হচ্ছে রিলেটেড। সে যদি এনার্জি লসটা তোমার এমন ভাবে করে যার ফলে সে বেশি পরিমাণে সেকেন্ডারি ইলেকট্রন তৈরি করবে, তাহলে ইউ উইল হ্যাভ মোর নাম্বার অফ সেকেন্ডারি ইলেকট্রন। ঠিক আছে, সো দেখা যাবে যে রেট অফ এনার্জি লস অফ দ্য প্রাইমারি ইলেকট্রন যেটা ইনসাইড দ্য মেটেরিয়াল, ঠিক আছে, তার উপরে ডিপেন্ড করবে তোমার রেট অফ প্রোডাকশন অফ সেকেন্ডারি ইলেকট্রন। আরেকটা জিনিস হচ্ছে ডিপেন্ড করবে সেকেন্ডারি ইলেকট্রন এমিশন, সেটা হচ্ছে যে তুমি একটা এখান থেকে যখন প্রাইমারি ইলেকট্রন ইনসিডেন্ট হইলো ভিতরে গিয়ে সে একটা সেকেন্ডারি ইলেকট্রন তৈরি করলো, বললাম এখান থেকে সেকেন্ডারি ইলেকট্রন তৈরি হচ্ছে, এখন এই সেকেন্ডারি ইলেকট্রন বের হওয়া আসার পথে এখান থেকে বের হয়ে যেতে পারে। আবার এরকম হইতে পারে এই সেকেন্ডারি ইলেকট্রন ভিতরে কোনো অ্যাটমের সাথে একটা কোয়ালিশন করে সেখান থেকে নতুন করে সেকেন্ডারি ইলেকট্রন তৈরি করলো। ঠিক আছে, তার মানে এই সেকেন্ডারি ইলেকট্রনটা কিন্তু তার এনার্জিটা দিয়ে দিল, তখন সেই নতুন করে যে আরেকটা সেকেন্ডারি ইলেকট্রন তৈরি হলো তার যদি সাফিসিয়েন্ট এনার্জি থাকে তখন সেই সারফেস দিয়ে বের হবে, তা আবার নাও বের হতে পারে। ঠিক আছে, যেহেতু এনার্জি এক্সচেঞ্জ হয়েছে সো অবভিয়াসলি এনার্জি কমে যাবে এবং তখন সেই পরবর্তী যে নেক্সট যে একটা সেকেন্ডারি ইলেকট্রন তৈরি হলো সে তোমার এদিক দিয়ে নাও বের হতে পারে। তো এই ধরনের কেসে আমরা বলি যে এক্সাইটেড ইলেকট্রনস আর রিঅ্যাবসর্ব, ঠিক আছে, এন্ড এক্সপোনেনশিয়ালি ইন ট্রাভেলিং টু দ্য সারফেস। ঠিক আছে, রিঅ্যাবসর্ব করলো এক্সাইটেড ইলেকট্রনটা, ঠিক আছে, যে এখান থেকে এক্সাইটেড ইলেকট্রনটা এখানে যে রিঅ্যাবসর্পশন হয়ে যায় যেটাকে আমি বললাম, ঠিক আছে, এবং ইট ইজ তখন দেখা যায় যে রিঅ্যাবসর্ব হওয়ার পরে সে করে কি এক্সপোনেনশিয়ালি ডিকে করে। ঠিক আছে, so which is actually in the direction of the surface, সারফেসের দিকে তার ডিরেকশনটা থাকে। আচ্ছা, সো আমরা যেটা বুঝতে পারছি এখানে যে নাম্বার অফ সেকেন্ডারি ইলেকট্রন, প্রোডাকশন অফ সেকেন্ডারি ইলেকট্রন দ্যাট ইজ প্রপোর্শনাল টু দ্য রেট অফ এনার্জি লস অফ দ্য প্রাইমারি ইলেকট্রন। প্রাইমারি ইলেকট্রনের লস কতটুকু হয় সেটা, আরেকটা হচ্ছে তোমার এক্সাইটেড ইলেকট্রন যেটা সেটা যদি রিঅ্যাবসর্পশন হয়ে যায়, ঠিক আছে, সো তখন দেখা যায় যে
তার এক্সপোনেনশিয়ালি রিঅ্যাবজর্পশন হয় এবং এই দুইটা টার্মের উপরে সে ডিপেন্ড করে। এই জন্য সেকেন্ডারি ইলেকট্রন যে আইএস সেটাকে আমরা তোমার এই ডি একটা ডিফারেন্সিয়েশন টার্ম দিয়ে দেখাই। তুমি যদি ছোট্ট একটা রিজন চিন্তা করো যে সারফেস থেকে এক্স ডিস্টেন্স বা এক্স থিকনেস পরে যদি আমাদের ছোট্ট একটা স্লাইস থিকনেস থাকে ডিএক্স, সে ডিএক্স রিজনে আমরা যদি ক্যালকুলেট করতে চাই যে এই ডিএক্স রিজন থেকে আমার কতগুলি সেকেন্ডারি ইলেকট্রন বের হচ্ছে আমি সেটা বের করতে যাচ্ছি, পরে আমি পুরোটাকে ইন্টিগ্রেশন করে টোটালটা সেকেন্ডারি ইলেকট্রন পেয়ে যাবো। সো আমি যদি ডিএক্স লোকেশনে কতগুলি তোমার যেটা এক্স ডিস্টেন্স দূরে আছে সেখান থেকে যে পরিমাণ সেকেন্ডারি ইলেকট্রন তৈরি হয় সেটাকে বলছি ডিআইএস। আর ডিআইএস উড বি তোমার ইকুয়াল টু প্রপোর্শনাল চিহ্ন ছিল, প্রপোর্শনাল চিহ্ন উঠে গিয়ে একটা কে আসলো এবং তোমার প্রাইমারি যে ইনসিডেন্ট ইলেকট্রন এনার্জি আইপি, ঠিক আছে, প্রাইমারি যে কারেন্ট, ঠিক আছে, ইনসিডেন্ট যে কারেন্ট প্রাইমারি ইলেকট্রনের জন্য আইপি থাকবে। আর ডি বাই ডিএক্স থাকে, ডি বাই ডিএক্স হচ্ছে তোমার এটা হচ্ছে এনার্জি, ঠিক আছে, প্রাইমারি ইলেকট্রন এনার্জি। এবং ডি বাই ডিএক্স দেখো যত তুমি ভিতরে যাবা এখান থেকে যত যাবা সেই ডি বাই ডিএক্স এর ভ্যালু কমতে থাকবে, ঠিক আছে, ডি বাই ডিএক্স এর ভ্যালু তত তোমার কমতে থাকবে। অর্থাৎ এদিক থেকে তুমি যত এদিকে যাচ্ছ তত তোমার এক্স বাড়তেছে আর ডিএক্স হচ্ছে ডি বাই ডিএক্স এই গ্রেডিয়েন্টের ভ্যালুটা তোমার কমতে থাকবে। অর্থাৎ এই ই এর ভ্যালু যেহেতু কমবে এনার্জিটা যত যাবে সেই ই এর এনার্জি ভ্যালু কমতে থাকবে, সো ডি বাই ডিএক্স এর ভ্যালু কমতে থাকবে। সো দেখা যাবে যে এক্স বাড়তেছে ই এর ভ্যালু কমতেছে, এই জন্য সাধারণত আমরা এখানে একটা নেগেটিভ সাইন ইউজ করি। সো এই যে সেকেন্ডারি ইলেকট্রন দ্যাট উইল ডিপেন্ড অন দিস প্রাইমারি যে ইনসিডেন্ট ইলেকট্রন এনার্জি, সে যে এক্স এর সাথে সাথে চেঞ্জ হচ্ছে তার গ্রেডিয়েন্টের উপর ডিপেন্ড করবে, আর হচ্ছে ই টু দা পাওয়ার মাইনাস আলফা এক্স এর উপর ডিপেন্ড করবে। সো আমরা এখানে যে বলছি যে প্রোডাকশন অফ সেকেন্ডারি ইলেকট্রন দ্যাট উইল ডিপেন্ড অন এনার্জি লস অফ দা প্রাইমারি ইলেকট্রন, সেটা হচ্ছে ডি বাই ডি এক্স। আরেকটা যেটা বলছি রিঅ্যাবসর্ব এক্সপোনেনশিয়ালি, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স। ঠিক আছে, যে আমার একটা সেকেন্ডারি ইলেকট্রন এটা এটার উপরে তো ডিপেন্ড করবে। আবার এরকমও হইতে পারে যে একটা সেকেন্ডারি ইলেকট্রন তৈরি হওয়ার পরে সেটা রিঅ্যাবজর্পশন হয়ে গেল, তখন সেটা এক্সপোনেনশিয়ালি ডিকে করবে, সারফেসের দিকে যাবে, সেই জন্য আমরা ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স একটা টার্ম নিয়ে আসলাম যেটা রিঅ্যাবজর্পশনের জন্য হইতে পারে। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের ইকুয়েশনটা। ঠিক আছে, অবজার্ভ সেকেন্ডারি ইলেকট্রন এমিশন কারেন্ট ফর এ স্মল কারেন্ট ডিআইএস, সেটাকে তুমি এই ফর্মে লিখতে পারো। আচ্ছা, এখানে আলফাটা হচ্ছে তোমার অ্যাবজর্পশন কোএফিশিয়েন্ট অফ সেকেন্ডারি ইলেকট্রনস। আচ্ছা, মাইনাস সাইন তো বলছি, তোমার ডি বাই ডি এর ভ্যালু বাড়ছে, ডি এক্স এর ভ্যালু ডি এর ভ্যালু কমছে, যত এক্স বাড়তেছে ডি এর ভ্যালু তত তোমার চেঞ্জ কমতেছে, আর ডি এক্স এর ভ্যালু, ঠিক আছে, তখন সেই উইথ রেসপেক্ট টু ডিএক্স, সেই জন্য দেখা যায় যে এখানে আমরা একটা নেগেটিভ সাইন ইউজ করি। ঠিক আছে, এখানে বলেই দিছে যে প্রাইমারি ইলেকট্রন এনার্জি ডিক্রিজেস অ্যাজ দ্য ইলেকট্রন পেনিট্রেটস ইনটু দ্য সলিড, অর্থাৎ ইলেকট্রন যত পেনিট্রেট করে ভিতরে যাচ্ছে তত প্রাইমারি ইলেকট্রন এনার্জি ডিক্রিজ করছে, দ্যাট ইজ এই যে ডি বাই ডিএক্স এই টার্মটা ডিক্রিজ করতেছে যত এক্স তোমার বাড়তেছে। ঠিক আছে, পেনিট্রেট যত করে ভিতরে যাচ্ছে তত তোমার ডি বাই ডিএক্স এর ভ্যালু কমছে। এখন দ্য এনার্জি অফ প্রাইমারি ইলেকট্রন যেটা আছে সেটাকে আফটার পেনিট্রেটিং এ ডেপথ এক্স, ঠিক আছে, যখন এক্স ডিস্টেন্স ট্রাভেল করে, ঠিক আছে, করে সে যখন তার কি বলেন এক্স ডিস্টেন্সে যাওয়ার পরে তখন তার এনার্জি হলো ই, আর ইপিটা হচ্ছে ধরলাম তার ইন্টারনাল ইনিশিয়াল প্রাইমারি এনার্জি, আর এক্সিস্টেন্স ট্রাভেল করে করার পরে ওই ইলেকট্রনের এনার্জি হচ্ছে ই। ঠিক আছে, ওই ইলেকট্রনের এনার্জি হচ্ছে ই। তখন তুমি এই ইকুয়েশন ইউজ করতে পারবে, এটাকে বলে উইডিংটনস ল। ঠিক আছে, যেখানে ইপিটা হচ্ছে প্রাইমারি এনার্জি, ইনিশিয়াল প্রাইমারি এনার্জি অফ দ্য ইলেকট্রন, আর এটা হচ্ছে ইটা হচ্ছে এক্স ডিস্টেন্স পরে সেই ইলেকট্রনের এনার্জি যতটুকু থাকবে সেটা। আর বিটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, দ্যাট দিস বি ইজ কনস্ট্যান্ট হচ্ছে যে তোমার সেটা আবার তোমার রাফলি প্রপোর্শনাল টু দা ডেনসিটি অফ দা সলিড। একটা সলিডের ডেনসিটি কেমন তার উপরে এই বি এর ভ্যালুটা ডিপেন্ড করে, আর এক্স তো আমরা বললাম ডিসটেন্স। আচ্ছা, এখন এই ইকুয়েশনটাকে তুমি যদি ডিফারেন্সিয়েশন করো ডি বাই ডিএক্স, দেন ইউ উইল অবটেন দিস ইকুয়েশন। ঠিক আছে, 31। আচ্ছা, এখন ম্যাক্সিমাম ডেপথ অফ পেনিট্রেশন বাই প্রাইমারি ইলেকট্রন এক্স এ ম্যাক্সিমাম কতটুকু ডিসটেন্স যেতে পারে, ঠিক আছে, একটা প্রাইমারি ইলেকট্রন। ঠিক আছে, সেটাকে আমরা তখন তার ডিসটেন্সটা যদি বলি এক্সএম যদি বলি, আর ই এর ভ্যালু ধরো 30 নম্বর ইকুয়েশনে যে 0 বসাই, ঠিক আছে, যে ম্যাক্সিমাম ততটুকু যেতে পারবে। যে ধরলাম যে একটা ইলেকট্রন এখানে আসে ইনসিডেন্ট হলো, তারপর যত যাচ্ছি এর ভ্যালু কমতেছে কমতেছে কমতেছে, তারপর এই পয়েন্টে এসে যদি আমি বলি যে এই এনার্জিটা 0 হয়ে গেল, তার মানে প্রাইমারি ইনসিডেন্ট ইলেকট্রন ম্যাক্সিমাম এতটুকু পর্যন্ত আসতে পারে, তাহলে তখন আমরা এই ডিসটেন্সটা তোকে ধরবো এক্সএম। এটা থেকে বেশি হইতে পারে, কমও হইতে পারে। ঠিক আছে, সো যেই ডিসটেন্স ট্রাভেল করার পরে ইলেকট্রন এনার্জি 0 হয়ে যাবে, ই 0 হয়ে যাবে, সেটাকে আমরা বলছি ম্যাক্সিমাম পেনিট্রেশন ডেপথ, যেটা হচ্ছে এক্সএম। সো ই 0, এটা যদি 30 নম্বর ইকুয়েশনে বসাও তখন এক্সএম এর ভ্যালু এটা পাবো। এখন এই 31 নম্বর ইকুয়েশনটাকে ডি বাই ডিএক্স আছে এখানে,
ঠিক আছে, আমরা আগের স্লাইডে 29 নম্বর ইকুয়েশনে ডি বাই ডিএক্স কিন্তু এখানে পেয়েছি। ঠিক আছে, সো আগের পরের স্লাইডে এই এখান থেকে এই 31 নম্বর ডি বাই ডিএক্স আগের স্লাইডে তুমি ওই ইকুয়েশনে বসাও। ঠিক আছে, বসালে ডি বাই ডিএক্স এর ভ্যালু তুমি এখানে বসাও। ঠিক আছে, বসানো বসানোর পরে এখানে ডিআইএস আছে আর এখানে আরেকটা টার্ম থাকবে, তখন এই বোথ সাইডে তোমার ইন্টিগ্রেশন করতে হবে। তখন ইন্টিগ্রেশন করলে তুমি লেফট হ্যান্ড সাইডে আইএস পাবা, আর রাইট হ্যান্ড সাইডে তোমার ডি বাই ডিএক্স আছে, সেটাকে তোমাকে অন্য একটা ফর্মে নিয়ে যেতে হবে। ঠিক আছে, আরেকটা জিনিস খেয়াল করো, যখন তুমি ডি বাই ডিএক্স এর এই ভ্যালুটা বসাচ্ছ এখানে, ঠিক আছে, আর ইন্টিগ্রেশন অফ বোথ সাইডে যদি ইন্টিগ্রেশন করো, তাহলে এই পাশে ডিআইএস এর বদলে ইন্টিগ্রেশন করলে হবে আইএস, এই পাশে ইন্টিগ্রেশন করবা এক্স এর সাপেক্ষে ফাইন, আর এই পাশে যে আইপিটা আছে আইপিটাকে আবার রাইট লেফট সাইডে নিয়ে আসবো, তাহলে আইএস বাই আইপি থাকবে আর কি ইন্টিগ্রেশন করার পরে। তো এই জিনিসটাকে তারা একবারে অনেক কিছু ইয়ে করে আইএস বাই আইপি এক ফর্ম একবারে লিখছে, যে 31 নম্বর ইকুয়েশনের ভ্যালুটা আমরা 29 নম্বরে বসালাম, তারপর ইন্টিগ্রেশন করলাম, করার পরে সেকেন্ডারি ইল আইএস বাই আইপি এই ফর্মে দেখাইছে। ঠিক আছে, ইন্টিগ্রেশন করার পরে এবং তারপরে এটাকে এই ফর্মে লিখছে। ঠিক আছে, তো দিস আর ম্যাথমেটিক্স। আচ্ছা, এর ভিতরে আবার তুমি দেখো যে এই যে ইপি স্কয়ার মাইনাস বিএক্স মাইনাস হাফ, এটাকে 1/√ওভার লিখে এবং তার ভিতরে একটা আলফা বাই বি দিয়ে এটাকে একটা √ওভার দিয়ে আরেকটা নতুন ভেরিয়েবল ধরছে ওয়াই। ঠিক আছে, নতুন ভেরিয়েবল ওয়াই ধরে সে ওয়াই টার্মে তারপরে এটার ইন্টিগ্রেশনটা তারা এই ফর্মে লিখলো e⁻y² dy। ঠিক আছে, এই ফর্মে নতুন একটা ইকুয়েশন নিয়ে আসলো 34। নতুন ভেরিয়েবল কনসিডার করলো, ভিতরে এই টার্মটাকে ওয়াই ধরে ডেল্টার ফর্মটাকে 33 কে নতুন করে তারা 34 এই ফর্মে নিয়ে আসলো, যেটাতে এই দেখো লিমিটের ভ্যালু চেঞ্জ হয়েছে, এখানে আগে একটা চেঞ্জ হয়েছে, এখানে e⁻y² হয়েছে। ঠিক আছে, ক্যালকুলেশন করলে আসবে। আচ্ছা, এখন আমরা ধরি যে r ইকুয়াল টু আলফা বাই বি, বিটা বি সরি আলফা ডিভাইডেড বাই বি। বি হচ্ছে তোমার রাফলি প্রপোর্শনাল টু দ্য ডেনসিটি অফ দ্য সলিড। ঠিক আছে, আলফা হচ্ছে অ্যাবজর্পশন কোএফিশিয়েন্ট তোমার সেকেন্ডারি ইলেকট্রনে, যেটা আমরা এখানে বলে আসছি অ্যাবজর্পশন কোএফিশিয়েন্ট অফ সেকেন্ডারি ইলেকট্রনস। ঠিক আছে, এন্ড ইপি এটাকে যদি আমি একটা আর একটা ফ্যাক্টর ধরি, তখন এই ডেল্টা ইকুয়াল টু তুমি এই ফর্মে লিখতে পারবে, অর্থাৎ এইটাকে তুমি আবার 34 এ বসা আগের ইকুয়েশনে। ঠিক আছে, এই যে এই টার্মটা আর কি, এই যে বি বাই আলফা, ঠিক আছে, বি বাই আলফা যে আছে এই যে আবার আলফা বাই বি ইনটু ইপি, এটাকে তুমি আর ধরবে, ধরে আবার একটু ক্যালকুলেশন করলে ইউ উইল অবটেন দিস ইকুয়েশন। এখানে তোমার এই যে এফ আর একটা নতুন টার্ম ধরছি আমরা, সে এফ আর ইকুয়াল টু হচ্ছে এটা ইন্টিগ্রেশন, এটাকে করলে হবে এফ আর। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের এই ফর্মে দেওয়া হলো, যে এফ আর হচ্ছে আমাদের e⁻, এই অংশটুকুকে বলছি এফ আর। ঠিক আছে, এই অংশটুকুকে বলছি FR। এখন এই যে একটা ফাংশন আমরা বের করলাম, যে আর ফাংশন, এবং সে আর এর ভিতরে আবার অ্যাবজর্পশন কোএফিশিয়েন্ট আছে, ডেনসিটি অফ দ্য সলিড আছে বি, আবার ওয়াই আছে, বি ওয়াই আছে, ওয়াইটা তো আমরা আবার এখানে ভিতরে আলফা বি, প্রাইমারি ইনসিডেন্ট ইলেকট্রন এনার্জি ইপি আছে, বি আছে, এক্স আছে, অনেক কিছুই আছে। তো এই এফ আর এর ভ্যালুটা তোমার হ্যাজ এ ম্যাক্সিমাম ভ্যালু হয় 0.54। ঠিক আছে, ফর এ ভ্যালু অফ আর ইকুয়াল টু 0.92। দেখা যায় ক্যালকুলেশন করলে তুমি যদি কোনো একটা এক্সাম্পল নাও, ঠিক আছে, এখানে কোনো একটা এক্সাম্পলের জন্য তারা বলছে যে এই এফ আর এর ভ্যালুটার ম্যাক্সিমাম ভ্যালু হবে 0.5, যদি আর এর ভ্যালু 0.92 হয়। আর এর ভ্যালু 0.92 দিয়ে তুমি যদি ক্যালকুলেট করো, ঠিক আছে, তখন দেখা যাবে যে এই এফ আর এর ভ্যালুটা হবে তোমার 0.54। তখন তুমি আবার 35 ইকুয়েশন থেকে যে যদি একটা রেশিও করো, যে এই ডেল্টার ইকুয়েশন হচ্ছে এইটা, আর তাহলে ম্যাক্সিমাম ভ্যালুর জন্য এই এই ডেল্টা ডিভাইডেড বাই ডেল্টা এম যদি করো, একই জিনিস। ঠিক আছে, তো কে ডেল্টা ইকুয়াল টু এটাও থাকবে, আবার ডেল্টা এম ইকুয়াল টু এটাই লিখবা, কিন্তু এখানে এফ আর এর বদলে লিখবা হচ্ছে 0.92। ঠিক আছে, তো সেটাই তারা করছে, ডেল্টা ইকুয়াল টু এফ আর লিখলো। ঠিক আছে, এটা আরেকবার লিখলো ডেল্টা এম এর বদলে এফ এফ এর ভ্যালুটা 0.92। ঠিক আছে, আর এফ আর এর ভ্যালুটা লিখলো 0.92। আচ্ছা, এবং তখন তুমি আবার এই যে এখান থেকে ক্যালকুলেশন করে যে তুমি পাবা হচ্ছে আলফা বাই বি, যেহেতু আর এর ভ্যালুটা আমরা 0.92 বসাইছি, তো আর এর ভ্যালুটা 0.92 এখানে বসাও, এবং তখন যেহেতু আমরা এনার্জিটাকে বলতেছি ম্যাক্সিমাম, সেই জন্য এটাকে একটু রিরাইট করে ইপি জায়গায় লিখলাম ইপিএম। আচ্ছা, এখন এই দুটো ইকুয়েশন থাকলো। এখন ডেল্টা বাই ডেল এম ইকুয়াল টু, এখন এফ অফ আর হচ্ছে এটা। ঠিক আছে, এফ অফ 0.92। ঠিক আছে, আর এর ভ্যালু বসাও। ঠিক আছে, তারপর তুমি ক্যালকুলেশন করলে এই ইকুয়েশনটা পাবো। ঠিক আছে, ফাইনালি আমরা এই ইকুয়েশনটা পাবো এই দুটো ইকুয়েশন থেকে, এবং উইল ইজ অলসো দিস 35 ইকুয়েশন, দেন এই ডেল্টা বাই ডেল এম কে আমরা এই ফর্মে লিখতে পারবো। বেসিক্যালি তুমি এই যে এফ আর যে আছে, ঠিক আছে, এফ আর এই ইকুয়েশন এবং এফ অফ আর 0.92। ঠিক আছে, সো এই এখানে যে এফ আর আছে, তারপরে এখানে আবার ডেল আছে। ঠিক আছে, সো সব বসালে দেখা যাবে যে তোমার এখানে একটা ইপি আসবে আর একটা আসবে তো ইপি বাই এটা। ঠিক আছে, তো তুমি এখান থেকেও নিয়ে আসতে পারো যে আলফা বাই বি বি টু দি পাওয়ার হাফ যেটা। ঠিক আছে, আলফা বি টু দি পাওয়ার হাফ আর ডিভাইডেড বাই ইপি। ঠিক আছে, আর এর ভ্যালু হচ্ছে 0.92, তো 0.92 ডিভাইডেড বাই ইপিএম তুমি লিখলা। ঠিক আছে, তো এটা লিখলা, তো এইটা লিখে তুমি যদি এইখানে বসাও, ঠিক
আছে, এখানে তো বি বাই আলফা যে কথা, আর আলফা বাই বিটা জাস্ট রিভার্স করে এখানে বসাও, ঠিক আছে, তারপরে ডেল্টা বাই ডেল এম রেশিও করো, করলে তুমি এখান থেকে আসলে এই ভ্যালুটা পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা গেল। সো ডেল্টা এম ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু, এই যে ডেল্টা এম যেটা পাচ্ছি সেটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু অফ ডেল্টা, অর্থাৎ আমাদের সেকেন্ডারি ইএলড যেটা আছে সেটা ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে ডেল্টা এম, ঠিক আছে। সো হুইচ অকার্স when the incident primary energy is EPM, যখন ইপি থাকে তখন আমরা বলি ডেল্টা, আর যখন ম্যাক্সিমাম এনার্জি হবে ইপিএম তখন তার জন্য যে সেকেন্ডারি ইল্ড হবে সেটাকে বলি ডেল্টা এম। এইভাবে করে একটা কোয়ান্টিটেটিভ ইকুয়েশন কিন্তু ডেভেলপ করা হয়। হ্যালো, শুনতে পাচ্ছ? নেট চলে গেছিল। হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, সো এখন শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। এভাবে শুনতেছো? আমার তো নেট দেখাচ্ছে নাই। শোনা যাচ্ছে। আসছে আসছে। ওকে ফাইন, গুড। লেটস ট্রাই ওয়ান্স अगेन। আচ্ছা, সো আমরা এই ইকুয়েশনটা পাবো। এখন এই 37 যে ইকুয়েশন, যে দুইটা রেশিও ডেল্টা বাই ডেল এম আর এই পাশে একটা ইপি বাই ইপিএম, এগুলিকে যদি আমরা প্লট করি এখানে, যে ডেল্টা বাই ডেল্টা এম ওয়াই এক্সিসে আর এক্স এক্সিসে আমরা ভোল্টেজ বা এনার্জি যদি রাখো ইপি বাই ইপিএম সেটাও করতে পারো, ইলেকট্রন ভোল্টে, এখানে ভোল্টে রেখেছে এই জন্য তারা ভি লিখেছে। আচ্ছা, এখন দেখো যে এই সলিড লাইনটা হচ্ছে থিওরি আর এক্সপেরিমেন্টাল হচ্ছে এই যে ডট, বিভিন্ন ডট গুলি আছে না, সার্কিট গুলি, সেগুলো হচ্ছে এক্সপেরিমেন্ট। এবং এক্সপেরিমেন্টাল এই ভ্যালুগুলি পরে সেটাকে একটা ফিট লাইন তৈরি করছে, সেই ফিট লাইনটা হচ্ছে এই লাইনটা আর কি, এই যে লাইনটা দেখতে পাচ্ছ চিকন, একটু ন্যারো লাইন, সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট, ঠিক আছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে থিওরিটিক্যাল এবং এক্সপেরিমেন্টের মধ্যে একটা ডেভিয়েশন আছে, ঠিক আছে। সো এটার কারণ হচ্ছে আমরা ক্যালকুলেশনে দেখা গেছে বা অ্যানালাইসিসের সময় আমরা অনেক জিনিস সিম্পলিফিকেশন করছি, যার জন্য দেখা যায় এই ধরনের ডেভিয়েশন থাকে, ঠিক আছে। সো ওই যে উইডিংস্টন ল যেটা আমরা, এই যে এইটা যে লটা, এটাও একটা অ্যাপ্রক্সিমেশন, ঠিক আছে। এই যে 30 নম্বর ইকুয়েশনটা যেটাকে আমরা ধরেছিলাম যে একটা ডেপথ এক্স ট্রাভেল করার পরে, ঠিক আছে, একটা ইলেকট্রন এনার্জি ই হয়, তার প্রাইমারি এনার্জি যদি ইপি স্কয়ার হয় মাইনাস বিএক্স, এই সিম্পল একটা ফর্মুলা, এত সিম্পল হওয়ার কথা না, উইডেনস্টোন ল খুব একটা অ্যাপ্রক্সিমেশন, সেটার কারণেও তোমার দেখা যায় যে এই ডেভিয়েশনটা হয়, ঠিক আছে। সো যেমন এখানেও বলছে যে উইডেনস্টোন ল ইট ইজ অ্যান অ্যাপ্রক্সিমেশন, এবং এটার কারণেও যে এনার্জেটিক সেকেন্ডারি ইলেকট্রন ক্যান ইন টার্ন এক্সাইট আদার ইলেকট্রনস, যেমন তুমি যখন একটা ইলেকট্রন ইনসাইডের ভিতরে ঢুকলো, সে গিয়ে করে আরেকটা অ্যাটমের সাথে স্ট্রাইক করে সেখানকার ইলেকট্রনকে তো এক্সাইট করে ফেলতে পারে, ঠিক আছে। সো ইট ক্যান টার্ন এক্সাইট আদার ইলেকট্রন। তো সেই অ্যাপ্রক্সিমেশনটা এখানে নাই, যার জন্য এই ডেভিয়েশন গুলি হয়, ঠিক আছে। সো এই ধরনের ছোটখাটো সিম্পলিফিকেশন মেথড, তারপরে অ্যাপ্রক্সিমেশন ল, এগুলি করার কারণে থিওরির সাথে এক্সপেরিমেন্টের আমরা ডেভিয়েশন দেখতে পাই। আচ্ছা, সো দিস এফেক্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট এট হাই প্রাইমারি এনার্জিস, এবং এটা দেখা যায় যে হাই প্রাইমারি এনার্জি যখন থাকে তখন ডেভিয়েশন অফ 37 আর মোস্ট প্রোনাউন্স, এবং যখন হাই প্রাইমারি এনার্জি দেখা যাচ্ছে তখন দেখো যে 1.52 তে যখন আসতেছে তখন এক্সপেরিমেন্ট এবং থিওরির সাথে ডেভিয়েশন কিন্তু অনেক বেশি। ভাইরাস লো প্রাইমারি এনার্জিতে ডেভিয়েশনটা অত না, ঠিক আছে, কিন্তু হাইতে এখানে গিয়ে তো গ্যাপ অনেক বেড়ে গেছে, আর মাঝামাঝি ইন্টারমিডিয়েট এনার্জিতে আমরা দেখতে পাচ্ছি যে একটার সাথে আরেকটা ম্যাচ করে গেছে। সো ইন দিস রিজন ইউ ক্যান সে দ্যাট দে আর ইন গুড এগ্রিমেন্ট, এখানে মোটামুটি এগ্রিমেন্ট আছে এক্সপেরিমেন্টাল থিওরি, বাট when you have হাই প্রাইমারি এনার্জি তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি there is a large deviation between theory and experiment, ঠিক আছে, এই কথাটা লাস্ট লাইনে বলছে। আচ্ছা, এখন হচ্ছে আরেকটা জিনিস, যে এই যে ম্যাগনিটিউড অফ দ্য সেকেন্ডারি ইলেকট্রন এমিশন, ঠিক আছে, সেটা তো আমরা ডিটারমাইন করি ডেল্টা দিয়ে, মানে সরি ডেল্টা হচ্ছে ইল্ড, ঠিক আছে। কিন্তু এই যে ম্যাগনিটিউড অফ দ্য সেকেন্ডারি ইলেকট্রন এমিশন, কি মানে সংখ্যাটা, নাম্বার, কতগুলি সংখ্যা আসতেছে, ম্যাগনিটিউড অফ সেকেন্ডারি ইলেকট্রন এমিশন, তার সংখ্যাটা, নাম্বারটা, সেটাই ম্যাগনিটিউড এখানে, সেটা আসলে ডিপেন্ড করে ম্যাটেরিয়ালের প্রপার্টিজ এর উপর। তুমি যতটুকু এনার্জি দিবা, ঠিক আছে, সেই একই এনার্জি যদি প্লাটিনামের ক্ষেত্রে দাও, একই এনার্জি অরামে দাও, একই নিকেলে দাও, দেখো এক একটার ক্ষেত্রে কিন্তু এক এক ম্যাগনিটিউড সেকেন্ডারি ইলেকট্রন বের হয়েছে। যেমন ডেল্টা হচ্ছে সেকেন্ডারি ইল, ওয়াই এক্সিস এ আছে, এদিকে হচ্ছে এনার্জি। সো নিকেলের ক্ষেত্রে যদি আমরা 1000 ভোল্টে চিন্তা করি, নিকেলের ক্ষেত্রে যতটুকু, অরামের ক্ষেত্রে গোল্ডে আরো বেশি, প্লাটিনামের ক্ষেত্রে আরো বেশি, ম্যাগনেসিয়াম অক্সাইড তোমার মেটাল না, ঠিক আছে, ইনসুলেটর বা তোমার থিন ফিল্ম অক্সাইড ম্যাটেরিয়াল বলি আমরা, ঠিক আছে, তার ক্ষেত্রে দেখা যাচ্ছে সেকেন্ডারি ইল আরো বেশি, ঠিক আছে। সো বেসিক্যালি একই এনার্জিতে দেখা যাচ্ছে বিভিন্ন ডিফারেন্ট সেকেন্ডারি ইল বের হচ্ছে, তার মানে ম্যাগনিটিউড অফ দ্য সেকেন্ডারি এমিশন ইট ইজ প্রপার্টিজ অফ দ্য ম্যাটেরিয়াল, ঠিক আছে, এটা ম্যাটেরিয়াল একটা প্রপার্টিজ, ঠিক আছে। আচ্ছা, এখন এটা আবার তোমার লিমিট করে, লিমিটিং হয়ে যায় তোমার অনেক সময় ইনসিডেন্ট প্রাইমারি এনার্জি যে ম্যাক্সিমাম ভ্যালু, ঠিক আছে, সেইটা দ্বারা অনেক সময় লিমিটেড হয়ে যায়, যে তুমি কতটুকু এনার্জি ম্যাক্সিমাম দিয়েছো তার উপরে ডিপেন্ড করে, এবং ডেল্টা এম তোমার তার উপরে ডিপেন্ড করে।
অর্থাৎ তুমি যদি দেখা যাচ্ছে যে এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম ভ্যালুটা এখানে, এখানে হচ্ছে এটা ম্যাক্সিমাম ভ্যালুটা, ঠিক আছে? সো তুমি যদি এটার ক্ষেত্রে যেমন ম্যাগনেসিয়াম অক্সাইডের ম্যাক্সিমাম ভ্যালুটা এখানে। এখন দেখা গেল তুমি দিলা হচ্ছে ধরলাম 1000 ভোল্ট। 1000 ভোল্ট দিয়ে তুমি 4টা ম্যাটেরিয়াল কম্পেয়ার করতেছো। দেখা গেল এই তিনটার ক্ষেত্রে ম্যাক্সিমাম পার হয়ে গেছে, কিন্তু ম্যাগনেসিয়াম অক্সাইডের ক্ষেত্রে 1000 ভোল্টে ম্যাক্সিমাম না, আরো পরে হচ্ছে ম্যাক্সিমাম, ঠিক আছে? সো বেসিক্যালি দেখা যাচ্ছে যে তোমার এই ম্যাগনিটিউড অফ দ্য সেকেন্ডারি ইলেকট্রন এমিশন, এটা ম্যাটেরিয়াল প্রপার্টিজ ঠিক আছে, কিন্তু সেটা আবার তোমার এই ইনসিডেন্ট যে প্রাইমারি এনার্জি তার উপরও ডিপেন্ড করে। সো এইটা দ্বারা লিমিট হয়, ঠিক আছে? কারণ এটা যদি তোমার এই ভ্যালুকে ক্রস না করে তাহলে তো তুমি ম্যাগনেসিয়াম অক্সাইডের হাই ভ্যালুটা পাচ্ছ না। তো দেখা যাচ্ছে আসলে এই ভ্যালুটা কতটুকু দিয়েছো, এটার ম্যাক্সিমাম ভ্যালুটা কতটুকু দিয়েছো তার উপরে ডিপেন্ড করে, এবং সেটার কারণে তোমার ডেল এমটা ডিপেন্ড করে। সো এই জন্য ইপিএম এর থেকে যদি বেশি দাও, ঠিক আছে, প্রত্যেকটা ম্যাটেরিয়ালের জন্য, তাহলে তুমি কম্পেয়ার করতে পারবে। ধরলাম তুমি 2000 দিলা সবাই এইখানে, তখন তোমার এই 4টা ম্যাটেরিয়াল তুমি কম্পেয়ার করতে পারবে যে কার সেকেন্ডারি ইল ম্যাক্সিমাম কোন জায়গায়। কিন্তু তুমি যদি 1000 দাও তাহলে দেখা যাবে যে ম্যাগনেসিয়াম অক্সাইড এটা আসবেই না, ঠিক আছে? সো তোমাকে সেটা জানতে হবে যে তোমার আসলে ওই ম্যাটেরিয়ালের ম্যাক্সিমাম ইনসিডেন্ট এনার্জি আমার কত দিতে হবে, ইপিএমটা কত হওয়া উচিত, এবং সেই অনুযায়ী আমার ডেল্টা এম এক্সপেক্টেড কিরকম হবে। তো এই যে একটা ভেরিয়েশন হয় সেকেন্ডারি ইল্ডের একটা এক্সপেক্টেড, যেটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? মোস্ট মেটাল সারফেসের ক্ষেত্রে দেখো মেটাল গুলির ক্ষেত্রে সিমিলার আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? মানে শেপটা এবং তাদের ট্রেন্ডও একই রকম, ঠিক আছে, সিমিলার। যদিও মেটাল গুলি তাদের নাম্বার অফ ইলেকট্রন ডিফারেন্ট হওয়ার কারণে প্লাটিনাম, অরাম, নিকেল তাদের অ্যাটমিক সাইজ ডিফারেন্ট, যার জন্য তোমার এই সেকেন্ডারি ইল্ডটা বেশি হচ্ছে, ঠিক আছে? আবার যদি তুমি অ্যালয়তে যাও, ঠিক আছে, অ্যালয় টাইপের ম্যাটেরিয়াল বা কম্পাউন্ড সেমিকন্ডাক্টর নাও বা সাম ইনসুলেটর নাও, তাদের ক্ষেত্রে দেখা যাবে সেকেন্ডারি ইল্ড বেশি থাকবে দেন মেটাল। মেটালের যতটুকু তার থেকে দেখো ম্যাগনেসিয়াম অক্সাইড যেটা একটা ইনসুলেটর, তার কিন্তু সেকেন্ডারি ইল্ড বেশি। এছাড়া তোমার মেটালের থেকেও দেখা যাবে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল, অ্যালয় বা কম্পাউন্ড যেগুলো আছে তাদের সেকেন্ডারি ইল্ড সাধারণত বেশি থাকে, মেটালের কম থাকে। কেন সেটা ব্যাখ্যা আমরা আসছি। এখানে দেখো আমি ওই যে প্রথম স্লাইডের ছবিটা আবার নিয়ে আসছি, যে সেকেন্ডারি এই যে ডিফারেন্স যেটা হচ্ছে, ঠিক আছে, the secondary electrons are emitted in a direction opposite to that of the incident primary electrons. এখানে যে ডিফারেন্সটা, সরি, হ্যাঁ, এখানে যে ডিফারেন্সটা হচ্ছে যে সেকেন্ডারি ইলেকট্রনের আমার যে মেটালের সাথে, ঠিক আছে, ম্যাগনেসিয়াম অক্সাইড বা এই মেটালগুলির সাথে বা এই মেটালগুলির মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে কেন, ঠিক আছে, সেটাও একটা পয়েন্ট। সো এখানে তারা বলছে যে একটা ডিফারেন্স হচ্ছে সেকেন্ডারি ইলেকট্রন যেগুলি ইমিট হয়, ধরো এই যে একটা প্রাইমারি ইলেকট্রন এখানে এসে পড়লো, এখানে এসে সেই স্ট্রাইক করলো বা এখানে এসে স্ট্রাইক করলো, এখান থেকে সেকেন্ডারি ইলেকট্রন বের হচ্ছে, ঠিক আছে? সো এই যে সেকেন্ডারি ইলেকট্রনস, সেটা যদি একেবারে প্রাইমারি ইলেকট্রনের অপোজিট দিকে, প্রাইমারি ইলেকট্রন যদি উপর থেকে এইভাবে আসে আর সেকেন্ডারি ইলেকট্রন যদি ঠিক এক্স্যাক্টলি ভার্টিক্যালি উপরের দিকে চলে যায়, ঠিক আছে, সেটা যদি হয় তখন আমরা বলি ইন এ ডিরেকশন অপোজিট টু দ্যাট অফ দ্য ইনসিডেন্ট প্রাইমারি ইলেকট্রনস, ঠিক আছে? সো সেকেন্ডারি ইলেকট্রনস যদি তোমার ইনসিডেন্ট ইলেকট্রন ডিরেকশনই তোমার একেবারে আবার অপোজিট দিকে হয়, তখন দেখা যায় যে আসলে তোমার মোমেন্টাম ট্রান্সফারটা কিরকম হবে, সেটা একটা পয়েন্ট চলে আসে। এবং তারা বলছে যে এই যে একটা ইলেকট্রন, এই যে একটা ইলেকট্রন অ্যাঙ্গেল হয়ে আসতেছে, আবার ধরলাম একটা ইলেকট্রন এরকম সোজা আসলো, ঠিক আছে, এসে সে যে পরিমাণ সেকেন্ডারি ইলেকট্রন তৈরি করবে, একটা ইলেকট্রন ইনসিডেন্ট এরকম আসলো, দুইটা কিন্তু ডিফারেন্ট হবে, ঠিক আছে? তো সেটা এখানে বলছে যে প্রাইমারি ইলেকট্রন দে হ্যাভ দ্য টেন্ডেন্সি টু ট্রান্সফার মোস্ট অফ ইটস এনার্জি বা মোমেন্টাম ইন দ্য ফরওয়ার্ড ডিরেকশন। বললাম এইখান থেকে সোজাসুজি একটা ইলেকট্রন এসে এখানে সারফেসে পড়লো, পড়ে তার যে মোমেন্টাম থাকবে সে করবে কি সামনের যত অ্যাটম আছে এই জায়গায় সেগুলিকে তার এনার্জিটা বা মোমেন্টামটা ট্রান্সফার করবে, ঠিক আছে? আর এখান থেকে যখন আসবে, এ কিন্তু এখানে আসার পরে সে কিন্তু তার হরিজন্টাল কম্পোনেন্ট ও ভার্টিক্যাল কম্পোনেন্টের একটা কম্পোনেন্ট থাকবে, যার ফলে তোমার সেই অংশটুকুকে সে কিন্তু এক্সাইট করবে বা তার মোমেন্টাম কিন্তু দুই দিকে চলে গেল, ঠিক আছে? সো এখানে এই জিনিসটা ঘটে আর কি। সো এই যে এই জন্যই তারা বলছে যে একটা যে ডিফারেন্স হয় সেকেন্ডারি ইলেকট্রন এমিশনে, ঠিক আছে, কারণ হচ্ছে যে সেকেন্ডারি ইলেকট্রনস আর ইমিটেড ইন এ ডিরেকশন অপোজিট টু দ্যাট অফ দ্য ইনসিডেন্ট প্রাইমারি ইলেকট্রনস, ঠিক আছে? আবার একটা সার্টেন অ্যাঙ্গেলও তারা বের হয়। সো দেখা যায় যে এই ডিরেকশনের জন্য তাদের এসকেপ ডিরেকশন সারফেস থেকে কত অ্যাঙ্গেলে তারা বের হচ্ছে, এই আর সারফেস থেকে যদি এই অ্যাঙ্গেলে বের হয় বা সারফেস থেকে যদি এইভাবে বের হয়, তখন সেই কালেকশন চেঞ্জ হয়ে যায়। তুমি কতটুকু কালেক্ট করবে, এইভাবে গেলে যতগুলি কালেক্ট করতে পারো, দেখা যায় এইভাবে গেলে কালেকশন ডিফারেন্ট হয়ে যাবে পার্টি, ঠিক আছে? সো এই কারণগুলির জন্য তোমার আসলে ডেভিয়েশনটা হয়, ঠিক আছে? সো মেইনলি একটা মনে রাখতে হবে যে যখন প্রাইমারি ইলেকট্রন সরাসরি আসে তখন সে ফরওয়ার্ডে খুব ভালো একটা মোমেন্টাম বা এনার্জি ট্রান্সফার করে, তখন দেখা যায় যে সেকেন্ডারি যে এমিটেড হয়, দিস মোমেন্টাম মাস্ট বি টেকেন আপ বাই দ্য ক্রিস্টালাইজ স্ট্রাকচার অফ দ্য সলিড, ঠিক
আছে, তখন সেকেন্ডারি যে ইলেকট্রনগুলো এমিট হয় তারা সেই মোমেন্টাম ফরওয়ার্ড মোমেন্টামটাকে অ্যাবজর্ব করে তারা তখন সেকেন্ডারি ইলেকট্রন তৈরি করে, এবং সেই সেকেন্ডারি ইলেকট্রনগুলি যদি সাফিসিয়েন্ট এনার্জি থাকে তখন তারা সারফেস পটেনশিয়াল ব্যারিয়ারকে ওভারকাম করলে এই সারফেসে বের হয়ে যেতে পারবে। ঠিক আছে? সো একটা ইলেকট্রন তুমি এনার্জি দিলা, ধরলাম যে নিকেলের জন্য তুমি যতটুকু এনার্জি দিলাম 1000 ভোল্ট দিলে, অরামের জন্য 1000 ভোল্ট দিলে, প্লাটিনামে তো 1000 ভোল্ট দিয়েছো, বাট সেকেন্ডারি ইল কিন্তু ডিফারেন্ট। কারণ হচ্ছে ওই তিনটা মেটালের তিন ধরনের স্ট্রাকচার, এবং ওই তিন ধরনের স্ট্রাকচারে তাদের একই এনার্জি দেওয়ার পরেও তাদের এনার্জি ট্রান্সফার ডিফারেন্ট। ঠিক আছে? তাদের এনার্জি ট্রান্সফারটা বা মোমেন্টাম যে ট্রান্সফারটা ক্রিস্টাল স্ট্রাকচারের ভিতরে, ঠিক আছে, সেটা ডিফারেন্ট। সো এই জন্য তোমার এই ডিফারেন্সটা হয়। ঠিক আছে? সো দ্য ইলেকট্রনস ইন এ মেটালের ক্ষেত্রে যেটা আরেকটা জিনিস ঘটে সেটা হচ্ছে ইলেকট্রন মেটালের ক্ষেত্রে আমরা জানি যে ইলেকট্রন গুলি তোমার ফ্রি থাকে। ঠিক আছে? সো এই যে ইলেকট্রন গুলি ফ্রি থাকে তখন তখন যে দ্য ইন্টারাকশন উইথ দ্য স্ট্রাকচার ইজ স্মল, তখন তাদের দেখা যায় যে অ্যাটমের সাথে ফ্রি ইলেকট্রন গুলি ইন্টারাকশনটা কম থাকে, তারা কনফাইন না। ঠিক আছে? এটা একটা জিনিস। আর ইলেকট্রন যখন নন মেটাল অর্থাৎ সেমিকন্ডাক্টর বা ইনসুলেটরের ক্ষেত্রে দেখা যায় যে তারা দেখা যায় যে তাদের যে ইন্টারনাল যে অ্যাটম আছে ইনসাইড সেটার সাথে সে অ্যাট্রাক্টেড অবস্থা থাকে, মোর স্ট্রংলি থাকে। সো মোমেন্টাম ট্রান্সফার ক্যান বি মোর ইজিলি এফেক্টেড এন্ড দ্য সেকেন্ডারি ইল্ড ইজ গ্রেটার। এই ক্ষেত্রে মেটালের ক্ষেত্রে দেখা যায় যে যখন ইলেকট্রনগুলি ফ্রি থাকে, তারা যেহেতু তোমার কোনো একটা অ্যাটমের সাথে বাউন্ড অবস্থা থাকে না, তখন তার সেকেন্ডারি ইল কম হয়। আর নন মেটাল সেমিকন্ডাক্টর ইনসুলেটরের ক্ষেত্রে যেহেতু ইলেকট্রন গুলি সাধারণত তোমার দেখা যায় যে তার অ্যাটমের সাথে কনফাইন্ড অবস্থা থাকে। ঠিক আছে? তখন এই জন্য দেখা যায় যে মোমেন্টাম ট্রান্সফারটা, এই যে মোমেন্টাম ট্রান্সফার বলছিলাম ইনসিডেন্ট, সেটা খুব এফিশিয়েন্টলি ওই যখন সে স্ট্রাইক করে একটা ইনসিডেন্ট ইলেকট্রন এসে কোনো একটা অ্যাটমকে স্ট্রাইক করলে দেখা যায় মোমেন্টাম ট্রান্সফারের কারণে ওই অ্যাটমের একটা ইলেকট্রন সেকেন্ডারি ইলেকট্রনে বের হয়ে যাওয়াটা খুব এফিশিয়েন্ট হয়। কিন্তু মেটালের ক্ষেত্রে যেহেতু ইলেকট্রন গুলি ফ্রি থাকে, তারা কোনো অ্যাটমের সাথে তোমার এরকম থাকে না, সো মোমেন্টাম ট্রান্সফারটা টু দ্য অ্যাটম অফ মেটাল is not efficient enough। ঠিক আছে? ইনসিডেন্ট ইলেকট্রনের ক্ষেত্রে এফিশিয়েন্ট এনাফ হয় না, যার জন্য সেকেন্ডারি ইল্ড দেখা যায় যে নন মেটালে সেমিকন্ডাক্টর বা ইনসুলেটরে বেশি হয়, কিন্তু মেটালের ক্ষেত্রে কম হয়। এটার আরেকটা জিনিস আছে, আমি হয়তো পরে আসবে, আমি তখন বলবো না, স্যাচুরেশন বলে একটা টার্ম আছে, সেটা আমি একটু বলবো পরে। আচ্ছা, সেকেন্ডারি ইলেকট্রন এনার্জি যে তারা বের হবে, ধরলাম এদিকে হচ্ছে ইন্টেন্সিটি, ঠিক আছে, আর ওয়াই এক্সিস হচ্ছে এনার্জি অফ সেকেন্ডারি ইলেকট্রন। এখন দেখো যেই সেকেন্ডারি ইলেকট্রন গুলি বের হচ্ছে তাদের এনার্জি দুইটা আছে গ্রুপ, একটা হচ্ছে এই ডটেড লাইন যেখানে প্রাইমারি ইনসিডেন্ট এনার্জি আমি দিয়েছি 50 ভোল্ট, আর একটা হচ্ছে সলিড লাইন দেখো যেখানে প্রাইমারি ইনসিডেন্ট এনার্জি দিয়েছি 80 ভোল্ট। দেখা গেল তুমি প্রাইমারি ইনসিডেন্ট এনার্জি 50 ভোল্ট দেওয়ার কারণে সেকেন্ডারি ইলেকট্রন বের হচ্ছে এই ড্যাশ লাইন দিয়ে এরকম হয়ে এরকম হয়ে এরকম। ঠিক আছে? আর 80 ভোল্ট দেওয়ার জন্য, ঠিক আছে, তোমার সেকেন্ডারি ইলেকট্রন বের হচ্ছে এই সলিড লাইন এই 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 এরকম করে দেখানো হচ্ছে। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটা গ্রুপ অফ এমিশন আছে, এই একটা গ্রুপ অফ এমিশন, এই একটা গ্রুপ অফ এমিশন। আচ্ছা, আমি সেকেন্ডারি ইলেকট্রন ইনসিডেন্ট প্রাইমারি এনার্জি যেটা দিয়েছি সেই এনার্জি থেকে আমি সেকেন্ডারি ইলেকট্রন পেতে পারি। ঠিক আছে? সেটা একটা পয়েন্ট। ঠিক আছে? সো এখানে তারা বলছে যে দুইটা যে পাচ্ছি আমরা 50 ভোল্ট দিয়ে, এই যে 50 কাছাকাছি আবার সেকেন্ডারি ইলেকট্রন পাচ্ছি, আসলে এগুলো হচ্ছে রিফ্লেক্টেড প্রাইমারি ইলেকট্রন, এগুলি ইনসিডেন্ট ভিতরে হয় নাই। ঠিক আছে? এরা ওই সারফেস থেকে বা সারফেসে কয়েক অ্যাটমিক লেয়ার মনোলেয়ার ওখান থেকেই দেখা যাচ্ছে রিফ্লেকশন হওয়ার কারণে, সেই জন্য এখানে তুমি একটা পিক পাচ্ছ। আবার 80 ভোল্টের জন্য দেখো এখানেও একটা পিক পাচ্ছ। তাহলে ট্রু সেকেন্ডারি ইলেকট্রন কোনগুলি? তার থেকে লো এনার্জিতে, যেগুলি তোমার যে ইলেকট্রনগুলি ইনসিডেন্ট ইলেকট্রনগুলি ভিতরে গিয়ে তারপর ভিতর থেকে তোমার সেকেন্ডারি ইলেকট্রন তৈরি করেছে, সেই ইলেকট্রনগুলি হচ্ছে এইগুলি, এগুলি হচ্ছে ট্রু সেকেন্ডারি ইলেকট্রন। বাট অ্যাজ এ হোল, যে তুমি যদি এখানে দেখো এনার্জি অফ সেকেন্ডারি ইলেকট্রন লেখা, সেটা ঠিক আছে। ঠিক আছে, যে তার ডিস্ট্রিবিউশন, যে সে দেখো ডিস্ট্রিবিউশন বলতে বোঝাচ্ছে সে জিরো এনার্জি থেকে শুরু করে 80 ভোল্ট, মানে বিশাল তার ডিস্ট্রিবিউশন রেঞ্জ, বিভিন্ন এনার্জি রেঞ্জে তার সেকেন্ডারি ইলেকট্রন বেরোচ্ছে, তার মধ্যে বেশিরভাগ বের হবে এইখানে। আর এই যে পিক দুটো পাচ্ছি, এই দুটো হচ্ছে প্রাইমারি তোমার ইলেকট্রন রিফ্লেক্টেড হলো যেটা সেটা। ঠিক আছে? আর মাঝখানে ইন্টারমিডিয়েটে কিছু পাবো আমরা, সেটার একটা কারণ আছে। আচ্ছা, সো এখানে হচ্ছে দ্য এনার্জি ডিস্ট্রিবিউশন অফ সেকেন্ডারি ইলেকট্রন, তোমরা দেখতে পাচ্ছ এইটা পুরোটা একটা ডিস্ট্রিবিউশন, এটাও দুইটা গ্রাফ আছে। সো দুইটা গ্রুপ আমরা দেখতে পাচ্ছি, এ একটা গ্রুপ, এ একটা গ্রুপ। The energy of one group equals that of the primary electrons, একটা হচ্ছে প্রাইমারি ইলেকট্রন এটার সাথে রিলেটেড, আর একটা হচ্ছে এনার্জি অফ এ লো ইলেকট্রন ভোল্ট, এটাকে বলছি আমরা লো ইলেকট্রন ভোল্ট। এই যে ফার্স্ট গ্রুপ যেটা রিফ্লেক্টেড প্রাইমারি ইলেকট্রন, ঠিক আছে, এটা হচ্ছে রিফ্লেক্টেড প্রাইমারি ইলেকট্রন দিয়ে আমরা অ্যাসাইন করি, আর সেকেন্ড গ্রুপটাকে আমরা বলি ট্রু সেকেন্ডারি ইলেকট্রন, বা যার জন্য যে কারেন্ট তৈরি হবে সেটাকে বলি ট্রু সেকেন্ডারি কারেন্ট। সাম সেকেন্ডারি ইলেকট্রনস আর এই দুইটা পিকের মাঝখানে এখানেও তো কিছু এনার্জি সেকেন্ডারি ইলেকট্রন দেখা যাচ্ছে। ঠিক আছে? এটাকে বলি আমরা ইন্টারমিডিয়েট এনার্জিতে আসে। ঠিক আছে? এটার কারণ হচ্ছে যে
কিছু তোমার মোর এনার্জেটিক সেকেন্ডারি ইলেকট্রন থাকবে, ঠিক আছে? কিছু তোমার মোর সেকেন্ডারি এনার্জেটিক ইলেকট্রন থাকবে। সব সেকেন্ডারি ইলেকট্রন যে এই এনার্জিতে বের হবে তা না। যেহেতু তুমি 50 ভোল্ট দিয়েছো, তাহলে 50 ভোল্টের জন্য ধরলাম এখানে সেকেন্ডারি ইলেকট্রন বের হয়েছে, ঠিক আছে? কিন্তু কিছু সেকেন্ডারি ইলেকট্রন তোমার একটু কম এনার্জিতেও বের হবে, ঠিক আছে? কম এনার্জিতেও বের হবে। আচ্ছা, সো এটাই তারা বলছে যে ইদার মোর এনার্জেটিক সেকেন্ডারি ইলেকট্রন, সো একটু বেশি সেকেন্ডারি এনার্জি, বেশি এনার্জেটিক সেকেন্ডারি ইলেকট্রন বের হইলো। আরেকটা বলছে যে প্রাইমারি ইলেকট্রন দ্যাট হ্যাভ পেনিট্রেটেড দ্য সারফেস এন্ড সাফার্ড এ কলিশন হুইচ has caused them to be readmitted। আচ্ছা, এটা আরেকটা কারণ হচ্ছে তারা বলছে যে তোমার এইখানে এই যে মাঝখানে যে এমিশনটা হচ্ছে, এটা হচ্ছে কিছু সেকেন্ডারি ইলেকট্রন হয়তো ট্রু সেকেন্ডারি ইলেকট্রনই, তারা হয়তো তোমার একটু হায়ার এনার্জিতে এমিট হলো সারফেস দিয়ে। আরেকটা জিনিস হইতে পারে যে প্রাইমারি কিছু ইলেকট্রন যারা তোমার সারফেসের ভিতরে পেনিট্রেট করে ভিতরে গিয়েছে এবং ভিতরে গিয়ে তাদের কলিশন হয়েছে, ঠিক আছে? কিন্তু কলিশনের ফলে তারা আবার ব্যাক করে আবার চলে আসছে সারফেস দিয়ে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, এইখানে যে সেকেন্ডারি ইলেকট্রন এমিশন আমরা দেখতে পাচ্ছি, সেটা একটা হতে পারে একটু সেকেন্ডারি ইলেকট্রনের জন্য হতে পারে, ঠিক আছে? হায়ার এনার্জি। আরেকটা হতে পারে এই যে প্রাইমারি ইলেকট্রন কিছু আছে রিফ্লেকশন, কিছু প্রাইমারি ইলেকট্রন ভিতরে গিয়ে ঢুকবে, ঢোকার পরেও তারা করবে কি আবার বাউন্ড মানে কিছু স্ক্যাটারিং করে আবার সারফেস দিয়ে ব্যাক করে চলে আসবে, ঠিক আছে? অর্থাৎ ধরলাম একটা ইলেকট্রন তোমার এদিক দিয়ে ঢুকলো, ঢুকে সে গেল ভিতরে গিয়ে 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 আবার ব্যাক করে এই করে আবার এদিক দিয়ে বের হয়ে গেল, ঠিক আছে? ঠিক আছে, সে সে কোনো সেকেন্ডারি ইলেকট্রন এমিট করে না, এই প্রাইমারি পার্টিকেলটা ইলেকট্রনটাই এখানে ভিতরে গেল, গিয়ে সে ভিতরে স্ক্যাটারিং হয়ে 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 সেগুলোকে বের হয়ে গেল, ঠিক আছে? মানে স্ক্যাটারিং এর কারণে সে হয়তো বেঁকে গেছে, অ্যাঙ্গেল হয়েছে এবং ভিতরে একটা সময় এদিক দিয়ে বের হয়ে যাবে, ঠিক আছে? সেটাও হইতে পারে। আবার সে করবে কি যে তোমার হায়ার এনার্জি সেকেন্ডারি ইলেকট্রন তৈরি করতে পারে। এই দুইটা কারণে আমাদের ইন্টারমিডিয়েট এনার্জিতে আমাদের কিছু আমরা সেকেন্ডারি ইল্ড দেখতে পাই, ঠিক আছে? আচ্ছা, তবে যাই হোক, সেকেন্ডারি ইলেকট্রন হ্যাভ এনার্জিস অফ সেভারাল ইলেকট্রন ভোল্ট। আমরা যেটা দেখলাম এই যে এখানে এই ইলেকট্রন ভোল্ট 20 বা 10 থেকে 10-15 ইলেকট্রন ভোল্ট থাকে। 50 দিয়ে পাচ্ছ 10-15 বা 80 দিয়ে পাচ্ছ 15-20 এনার্জি অফ সেকেন্ডারি ইলেকট্রন, ঠিক আছে? সেটাই হওয়ার কথা। আচ্ছা, এই জন্য আরেকটা জিনিস তারা বলছে, এই যে সেকেন্ডারি কারেন্ট আছে, দ্যাট ইজ রিলেটিভলি ইনসেনসিটিভ টু ভেরিয়েশন ইন দ্য ওয়ার্ক ফাংশন। আচ্ছা, কারণ হচ্ছে যে আমরা যখন সারফেস পটেনশিয়াল ব্যারিয়ার যেটা থাকে, ঠিক আছে? সেই সারফেস পটেনশিয়াল ব্যারিয়ারের ভিতরে কিন্তু তোমার একটা ওয়ার্ক ফাংশন আছে, ঠিক আছে? তো এই যে সেকেন্ডারি ইলেকট্রন যেটা বের হচ্ছে, ঠিক আছে, সে কিন্তু তোমার ওই সারফেস পটেনশিয়াল ব্যারিয়ার ওয়ার্ক ফাংশনের উপর সাথে মানে খুব বেশি যে ডিপেন্ড করছে তা কিন্তু না। কারণ আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ডারি ইলেকট্রন যেগুলো এক্সাইটেড ইলেকট্রন, যেগুলি সো এনার্জেটিক, ঠিক আছে, তাদের এবিলিটি কিন্তু আছে টু এসকেপ, ঠিক আছে? এবং তাই তাদের এবিলিটি আছে, এবং দ্যাট ইজ নট স্ট্রংলি কন্ট্রোল বাই দ্য ব্যারিয়ার এট দ্য সারফেস। এই সারফেসে যে পটেনশিয়াল ব্যারিয়ার, সেটা কিন্তু তোমার এই সেকেন্ডারি ইলেকট্রন এমিশনকে খুব একটা বাধাগ্রস্ত করছে না, ঠিক আছে? সো এনার্জেটিক ইলেকট্রন যেগুলি থাকে, যেগুলি তোমার বেশি এনার্জেটিক ইলেকট্রন, সেগুলির ক্ষেত্রে দেখা যাবে যে সারফেস পটেনশিয়াল ব্যারিয়ার খুব একটা তোমার ব্যারিয়ার হিসেবে কাজ করে না, কারণ ওয়ার্ক ফাংশনটা। ইভেন তোমার লো এনার্জি ইলেকট্রনের ক্ষেত্রে দেখা যায় যে যেগুলি সেকেন্ডারি বের হয়, এই যে সেকেন্ডারি যে ইলেকট্রন গুলো বের হয়েছে এই লো এনার্জিতে বা ইন্টারমিডিয়েট এনার্জিতে, তাদের উপরে ওয়ার্ক ফাংশন সারফেস পটেনশিয়াল ব্যারিয়ারে ওইটা যে এফেক্ট ফেলছে এরকম সেন্সিটিভিটি কম, ঠিক আছে? ওয়ার্ক ফাংশন এদের উপরে খুব বেশি এফেক্ট ফেলতে পারে না। কারণ দেখা গেছে এই যে সেকেন্ডারি ইলেকট্রনের যে এনার্জি দেখতে পাচ্ছি আমরা 5, 10, 15, 20 বা এখানে 30 পর্যন্ত হয়ে গেছে, ওয়ার্ক ফাংশনের এনার্জি আরো কম থাকে, ঠিক আছে? সো ওয়ার্ক ফাংশন এনার্জি আরো কম থাকে। এই জন্য তারা বলছে যে সেকেন্ডারি ইলেকট্রনের জন্য যে কারেন্ট, সেটা ইনসেনসিটিভ টু দা ওয়ার্ক ফাংশন, ঠিক আছে? ওয়ার্ক ফাংশনের ভ্যারিয়েশনের উপরে তার খুব একটা ডিপেন্ডেন্সি নাই। আচ্ছা, এই জন্য দেখা যায় যে তোমার সেকেন্ডারি মোস্ট মেটালের বেশিরভাগ মেটালের একই রকম সেকেন্ডারি ইল্ড আসে। যেমন এইখানে আমরা যে মেটাল তিনটার একই রকম প্যাটার্নের, একই শেপের এবং খুব বেশি ডিফারেন্স নাই, এই যে আমরা মেটালের ক্ষেত্রে একই রকম পেয়েছি, সেটা কারণ হচ্ছে এদের ওয়ার্ক ফাংশনের উপরে তিনটার ওয়ার্ক ফাংশন ডিফারেন্ট, কিন্তু তাদের সেকেন্ডারি ইল্ড এর আউটপুটে দেখো খুব বেশি আউটপুটের চেঞ্জ হয় না। এখানে হয়তো 1.3, এটা হয়তো 1.2, এটা 1, খুব বেশি কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু চেঞ্জ হয় নাই, ঠিক আছে? যদিও তাদের ওয়ার্ক ফাংশনের কারণে তাদের পটেনশিয়াল ব্যারিয়ার হাই ডিফারেন্ট আছে, কিন্তু সেকেন্ডারি ইল্ড এর ক্ষেত্রে ওই ওয়ার্ক ফাংশন ভ্যারিয়েশন বেশি থাকলেও এখানে আমরা খুব বেশি ভ্যারিয়েশন দেখতে পাচ্ছি না। যার জন্য আমরা বলি সেকেন্ডারি ইল্ড ফর মেটালস আর নট সেনসিটিভ টু দ্য ওয়ার্ক ফাংশন অফ দোজ মেটালস। গেল। তারপরে আরেকটা কি বলা আছে, আচ্ছা গেল। আচ্ছা, যেমন যেমন তারা একটা এক্সাম্পল দিয়েছে যে আমরা মনে আছে আগের দিন আমরা যখন টাংস্টেন মেটেরিয়াল ছিল, সেই টাংস্টেন মেটালকে আমরা বলছিলাম যে যদি আমরা একটা মনোলেয়ার থোরিয়াম দিয়ে দিই তখন তার ওয়ার্ক ফাংশন কমে গেছিল, ঠিক আছে? তো এখন দেখা যাবে যে তুমি যখন ওয়ার্ক ফাংশনে কমিয়ে দিবা টাংস্টেন বা মনোলেয়ার থোরিয়াম, তখন দেখা যায় যে
থার্মোনিক ইমিশন, টেম্পারেচারের জন্য ইমিশন বেড়ে যায় 10⁴, ঠিক আছে, অনেক বেড়ে যায়। কিন্তু সেকেন্ডারি ইমিশন 10⁴ না, সেকেন্ডারি ইমিশন হয়তো মাত্র 50% বাড়ে। ঠিক আছে, আগে যদি 100 হয় এখন হয়তো 150টা সেকেন্ডারি ইলেকট্রন বের হবে। ঠিক আছে, সো সেকেন্ডারি ইলেকট্রনের ইল্ড কিন্তু তার মানে দেখা যাচ্ছে ওয়ার্ক ফাংশনের উপরে খুব বেশি ডিপেন্ড করছে না। ঠিক আছে, তুমি যদিও ওয়ার্ক ফাংশন কমিয়ে দিয়েছো তারপরেও দেখা যায় যে সেকেন্ডারি ইল্ড ওই 50% হয়তো ম্যাক্সিমাম আসতে পারে। কিন্তু ওই ওয়ার্ক ফাংশন কমার জন্য টেম্পারেচারের কারণে যে ইমিশনটা হইতো ইলেকট্রনের সেটা আবার অনেক বেশি হয়। ঠিক আছে, সেটা আবার অনেক বেশি, সেটা 10⁴, মানে প্রায় তোমার একের সামনে 4টা শূন্য, প্রায় 10,000 বেড়ে গেছে। আচ্ছা, আরেকটা জিনিস ঘটে যে সারফেস ফিল্ম যেটা থাকে থিকার যদি হয় দেন ওয়ান অ্যাটমিক লেয়ার, ঠিক আছে, ক্যান ইনফ্লুয়েন্স দ্য সেকেন্ডারি কারেন্ট। ঠিক আছে, যে দেখা যায় যে তোমার একটা সারফেস ফিল্ম আছে, একটা মনোলেয়ার, দুইটা মনোলেয়ার, আমি ধরলাম যে এখানে একটা সলিড, একটা আমি একটা ড্যাশ লাইন দিয়েছি সাদা। ঠিক আছে, দেখা যায় যে মোস্ট সবসময় যে সেকেন্ডারি ইলেকট্রন গুলি বের হয় সেগুলি সারফেস এবং সারফেসের নিচে যে ফিউ মনো অ্যাটমিক লেয়ার আছে, এই যে এখান থেকে বেশি পরিমাণে সেকেন্ডারি ইল হয়। ঠিক আছে, সো দেখা যায় সেকেন্ডারি ইলেকট্রনস আর প্রোডিউস ভেরি নিয়ার দ্য সারফেস, so that the secondary yield is more characteristics of this layer. So দেখা যায় যে এই লেয়ারের ক্যারেক্টারিস্টিক্সকেই সে শো করবে রাদার দেন এই বাল্ক ম্যাটেরিয়াল। নিচে যে ম্যাটেরিয়ালটা আছে সেটাকে পুরোটাকে বলি আমরা বাল্ক। ঠিক আছে, এই বাল্ক ম্যাটেরিয়ালের পুরোটা ক্যারেক্টারিস্টিক্স না শো করে সেকেন্ডারি ইলেকট্রন বেসিক্যালি শো করে তোমার সারফেস এবং সারফেসের নিচে ফিউ মনো অ্যাটমিক লেয়ারের ক্যারেক্টারিস্টিক্স শো করে, যেহেতু মোস্ট অফ দ্য সেকেন্ডারি ইলেকট্রন এমিশন হয় এই ফিউ মনো অ্যাটমিক লেয়ার থেকে, এই জন্য। ঠিক আছে, আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ইনসুলেটিং লেয়ার যদি ইউজ করো, ঠিক আছে, ইনসুলেটিং লেয়ার, তুমি এখানে একটা ইনসুলেটিং লেয়ার ইউজ করো, তখন দেখা যায় যে ইনসুলেটিং লেয়ার ইউজ করলে তখন ইলেকট্রন ইনসুলেটিং লেয়ারকে পেনিট্রেট করে ভিতরে যায় কম, পেনিট্রেশন ভিতরে কম হয়, যার ফলে সেকেন্ডারি ইলেকট্রন কম বের হবে এবং কিন্তু সে রিফ্লেকশন বাড়িয়ে দেবে। সো ইনসুলেটিং লেয়ার ক্যান ইনক্রিজ দ্য প্রপোর্শন রিফ্লেক্টেড প্রাইমারি ইলেকট্রন কারেন্ট, বিকজ এই সারফেসে থেকে দেখা যায় যে তারা ভিতরে পেনিট্রেশন হয় কম, সারফেস থেকে রিফ্লেকশন বেশি হয়, যার জন্য তোমার রিফ্লেকশনটা বেড়ে যায়। এবং যখন তুমি এখানে ইলেকট্রন ফেলতেছো এবং এটা যদি ইনসুলেটিং হয়, সে দেখা যাবে ইনসুলেটিং হলে সে করবে কি সারফেসে একটা চার্জের লেয়ার তৈরি করে ফেলবে, এটাকে বলি আমরা অ্যাকুমুলেশন অফ সারফেস চার্জ লেয়ার। সেটা তৈরি করার কারণে দেখা যায় যে তোমার তোমার প্রাইমারি যে ইলেকট্রন সেটা তোমার বেশি হয় এবং অ্যাপারেন্টলি মনে হতে পারে যে ওই চার্জিং এর জন্য, ঠিক আছে, যে তোমার ওই চার্জিং এর জন্য এটাকে বলি আমরা স্যাচুরেশন, যার জন্য দেখা যায় যে তোমার অ্যাপারেন্টলি অনেক সময় সেকেন্ডারি ইলটা বেশি মনে হতে পারে, এখান থেকে রিফ্লেকশন থেকে হয়, কিন্তু মনে হতে পারে যে আমাদের সেকেন্ডারি ইল বুঝি বেশি হচ্ছে। ঠিক আছে, কিন্তু যেটা হয় যে চার্জিং হয়ে যাওয়ার জন্য আর ফার্দার পেনিট্রেশনটা সে অনেক কমিয়ে দেয়, যার ফলে দেখা যায় যে এখান থেকে রিফ্লেক্ট ব্যাক করে ইলেকট্রনগুলি তোমার কালেক্টরে যায়। আচ্ছা, এটাকে অনেকে আবার মেইলার এফেক্ট বলে। ঠিক আছে, যে সারফেস চার্জিং হয়ে যায় ইনসুলেটরের ক্ষেত্রে, ঠিক আছে, এই সমস্যাটা হয়। এখন তখন আবার দেখা যায় যে যদি সারফেসে চার্জিং হয় তখন আবার সেইখানে আবার একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়ে যায় অনেক সময়। ইলেকট্রিক ফিল্ড তৈরি হলে তখন দেখা যাবে যে সেখানে আবার সারফেসে যে পটেনশিয়াল ব্যারিয়ার থাকে সেই পটেনশিয়াল ব্যারিয়ারটা কমে যেতে পারে, তখন তোমার হাই ফিল্ড এমিশন হতে পারে ফ্রম দ্য মেটাল। ঠিক আছে, মেটালের ক্ষেত্রে এই জিনিসটা ঘটে যে মেটালে তোমার সারফেসে আমরা যখন ইলেকট্রন পাঠাই তখন ইলেকট্রন গুলি সারফেসে তোমার একটা কি বলে স্যাচুরেটেড হয়ে যায় বা একটা অ্যাকুমুলেশন অফ সারফেস চার্জ তৈরি করে, যার ফলে বেশি পরিমাণে মেটালদের পেনিট্রেশন হয় না, সারফেস থেকে তোমার রিফ্লেকশন বেশি হয়, যেটাকে দেখে অনেকে মনে করতে পারে এটাই বুঝি সেকেন্ডারি ইল। ঠিক আছে, তো দেখা যায় যে আবার যদি অ্যাকুমুলেশন সারফেস চার্জে বেশি হয় সেটা আবার একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করে মেটালের যে সারফেস পটেনশিয়াল ব্যারিয়ার আছে সেটাকে কমিয়ে দিয়ে সেখানে আবার টানেলিং হয়ে যেতে পারে। সো টানেলিং হয়ে গেলে তখন তো আমরা বলবো যে ওই হাই ফিল্ড এমিশন হয়েছে মেটালে, সেটা আবার হইতে পারে, যেটা আমরা আগের দিন দেখেছিলাম। ঠিক আছে, এটাও হইতে পারে এখানে। আচ্ছা, লাস্ট টপিক সেকেন্ডারি মাল্টিপ্লায়ার, এটা খুবই সহজ একটা জিনিস। যে সেকেন্ডারি ইমিশন, আমি ধরো একটা ম্যাটেরিয়াল থেকে আমি তুমি একটা ইনসিডেন্ট ইলেকট্রন দিয়েছো, সেখান থেকে ধরলাম সেই ওই ম্যাটেরিয়াল থেকে দুইটা সেকেন্ডারি ইলেকট্রন বের হলো, একটা প্রাইমারি ইনসিডেন্ট ইলেকট্রন গিয়ে তোমার দুইটা সেকেন্ডারি ইলেকট্রন বের হলো, বাট তোমার দেখা যাচ্ছে মাত্র দুইটা সেকেন্ডারি ইলেকট্রন পেয়েছো, সেটা দিয়ে তোমার কাজ হচ্ছে না। ঠিক আছে, সো ইউ নিড অ্যাম্পলিফিকেশন, সো তুমি একটা সেকেন্ডারি মাল্টিপ্লায়ার তৈরি করতে পারো। ঠিক আছে, সো তারা বলছে যে আমার যে সেকেন্ডারি ইলেকট্রন যেটা বের হচ্ছে সেটা যদি উইক হয় তখন আমরা দেখা যায় যে ফটো ইলেকট্রন এমিশন কারেন্ট অনেক সময় তোমার বেশি লাগে, সেটার জন্য দেখা যায় যে এই উইক ইলেকট্রন বা একটা দুটো ইলেকট্রন দিয়ে হয় না, আমার ইলেকট্রনের সংখ্যা বাড়াইতে হবে। সো এইখানে দেখো আমরা অনেকগুলি ডায়োড ইউজ করছি, ইলেকট্রোড, এগুলি সবই হচ্ছে 1, তারপর 2, 3, 4, 5, 6 এরকম 9, 10 পর্যন্ত আছে, সবগুলি হচ্ছে তোমার ইলেকট্রন। যেটা হয় যে তুমি যখন এখান থেকে ইনসিডেন্ট লাইট আসলো, ধরলাম ইনসিডেন্ট লাইট আসলো, ঠিক আছে, সেটা এসে এই যে সারফেসে পড়লো, এটা সারফেসে পড়লো, এটা হচ্ছে একটা ফটো ক্যাথোড। ঠিক আছে, যেখানে ইনসিডেন্ট লাইট এসে পড়লে
ঠিক আছে, এখান থেকে তোমার ইমিশন হবে, ইলেকট্রনস ইমিশন হবে। ইনসিডেন্ট লাইট পড়লে ধরলাম এখান থেকে একটা লাইট এই সেকেন্ডারি ইলেকট্রন তৈরি হবে ফটো ক্যাথোড থেকে। এটা হচ্ছে ক্যাথোড। আচ্ছা, সেই ক্যাথোড মানে হচ্ছে তোমার পজিটিভ, ঠিক আছে, না নেগেটিভ, সরি, ক্যাথোড হচ্ছে নেগেটিভ, সো এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। আর একটা অ্যানোড আছে, এটা হচ্ছে আমাদের পজিটিভ, তোমার পজিটিভ টার্মিনাল। ঠিক আছে, সো এই ক্যাথোডটা, ফটো ক্যাথোডটা এইখানে এসে একটা ইনসিডেন্ট লাইট পড়লো, সো এখান থেকে একটা সেকেন্ডারি ইলেকট্রন বের হবে। এই সেকেন্ডারি ইলেকট্রন বের হয়ে দেখো একে গেল, একে যে ডায়োড আছে সেখানে স্ট্রাইক করবে। ঠিক আছে, এবং যখন সেকেন্ড ডায়োডে স্ট্রাইক করবে সেখান থেকে সে করবে কি দুইটা ইলেকট্রন বের করবে। ঠিক আছে, দুইটা ইলেকট্রন এখান থেকে বের করবে। তার এনার্জি এখান থেকে যে ইলেকট্রন এনার্জি যেটা থাকবে সেটা এখানে যে ডায়োড থাকবে সেটা ম্যাটেরিয়ালটা এরকম থাকবে যে এই এনার্জি নিয়ে আসলে এখান থেকে সে মিনিমাম দুইটা ইলেকট্রন বের করতে পারে। আবার দুইটা নিয়ে যখন এখানে আসবে দুই নাম্বার ডায়োডে দুইটা স্ট্রাইক করলে সেখান থেকে চারটা বেরোবে, চারটা গিয়ে আবার পড়বে তিন নাম্বারে গিয়ে চারটা পরে সেখান থেকে বের করবে আটটা। এরকম করে ফোর থেকে ফাইভ থেকে সিক্স সেভেন এইট হয়ে লাস্টে গিয়ে এই 10-এর একটা হচ্ছে অ্যানোড কালেক্টর, এইখানে গিয়ে তুমি অনেক বেশি সংখ্যক ইলেকট্রন কালেক্ট করতে হবে। তার মানে ইনসিডেন্ট লাইট দিয়ে ফটো ক্যাথোড, যে কিনা ফোটন রিসিভ করে তোমার ইলেকট্রন তৈরি করে, ঠিক আছে, সেটাকে বলে ফটো ক্যাথোড। সো এখানে ফোটন পড়লো, লাইট পরে ইলেকট্রন তৈরি হলো, সেই ইলেকট্রনকে আমরা মাল্টিপ্লাই করে করে সংখ্যাটা বাড়ায় তারপর লাস্টে গিয়ে 10 নম্বরে আমরা তোমার যে কালেক্ট করি। ঠিক আছে, সো এইভাবে করে আমরা সেকেন্ডারি ইমিশন অ্যাম্প্লিফিকেশন করতে পারি বা নাম্বারটা বাড়াইতে পারি। সো এইভাবে তুমি প্রসেসটা যদি 10 থেকে 12 বার বাড়াও তাহলে তোমার টোটাল অ্যাম্প্লিফিকেশন অনেক বেড়ে যাবে এবং দেখা যাবে যে 10 to the 6 টাইমস পর্যন্ত তোমার অ্যাম্প্লিফিকেশন হইতে পারে, অনেক বেশি, 1 লক্ষ বার। ঠিক আছে, ফার্দার অ্যাম্প্লিফিকেশন আর করা যেতে পারে কিন্তু এর বেশি সাধারণত ইউজ করা হয় না। সেটা একটা কারণ হচ্ছে যে স্ট্যাটিস্টিক্যাল এফেক্ট, কারণ অলরেডি তুমি দুইটা দিয়ে দেখা যাচ্ছে বা একটা দিয়ে তুমি 10 to the 6 পেয়ে গেছো, তার মানে গেইন তোমার অনেক হাই। ঠিক আছে, সো একটা গেইন অফ 10 to the 6 ইট ইজ অলরেডি পসিবল টু ডিটেক্ট দ্য এমিশন। অর্থাৎ আমি গেইন বাড়াবো অনেক বাড়ায় তো লাভ নেই, একটা পার্টিকুলার গেইনে চলে গেলে সেখান থেকে আমি আমার সিগন্যালটা নিয়ে নেব। সো যখন আমার গেইন সাফিসিয়েন্ট এনাফ হবে 10 to the 6, দ্যাট ইজ সাফিসিয়েন্ট এনাফ। ঠিক আছে, যে তুমি এখানে গেইন থেকে তখন তুমি বুঝতে পারবে যে এখানে কতগুলো ইনসিডেন্ট ফোটন এখানে স্ট্রাইক করছে, সেটা ক্যালকুলেট করা যাবে। ঠিক আছে, এই জন্য বলছি 10 to the 6 গেইন যদি হয় দ্যাট উইল বি সাফিসিয়েন্ট এনাফ। আরেকটা জিনিস হচ্ছে রুম টেম্পারেচার থার্মোনিক এমিশন হতে পারে ফ্রম দ্য ফটো ক্যাথোড is similarly multiplied. So দেখা যায় যে তুমি যদি আরো বেশি নাও, ঠিক আছে, তো তখন এট দ্য সেম টাইম যদি তোমার রুম টেম্পারেচার থার্মোনিক এমিশন হয় ফ্রম দ্য সেম ফটো ক্যাথোড, সেখান থেকে তো মাল্টিপ্লিকেশন এটা হইতে পারে। ঠিক আছে, অর্থাৎ তুমি ইনসিডেন্ট ফোটন দিলা না, রুম টেম্পারেচার যে এমিশন এনার্জি আছে সেই এনার্জির জন্য এখান থেকে একটা ইলেকট্রন থার্মোনিক্যালি বের হয়ে গেল, সে স্ট্রাইক করলো, তারপর এটা প্রসেসটা চলতে থাকলো এবং ইউ ক্যান এনহ্যান্স দ্য নাম্বার অফ সেকেন্ডারি ইলেকট্রনস। এভাবে করে তুমি ইলেকট্রন এমিশনটা বাড়াইতে পারো। এই দুইটা প্রসেস এখানে বলছে যে তুমি গেইন যদি 10 to the 6 হয়, ঠিক আছে, তখন সাধারণত আমাদের যে রিসিভার এন্ডে যতটুকু সিগন্যাল দরকার ফটো ইলেকট্রনের জন্য, ঠিক আছে, সেটা আমরা পেয়ে যাই। সো আমাদের আর লাগবে না, এর বেশি সাধারণত লাগে না। ঠিক আছে, কিন্তু যখন তোমার একটা ছিল এরপর ইনসিডেন্ট লাইটে সেখানে বললো এখান থেকে একটা বা দুইটা ইলেকট্রন তৈরি হচ্ছে, দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট এনাফ টু গেট এ কনক্লুশন, বা ওইটা থেকে আমরা যে সিগন্যালটা পাবো সেটা সাফিসিয়েন্ট এনাফ হয় না। এই জন্য অনেক সময় আমরা এমন কিছু ইনস্ট্রুমেন্ট থাকে, এমন কোনো মেজারমেন্ট থাকে, অনেক জায়গায় আছে যেখানে খুবই অল্প পরিমাণে তোমার ইলেকট্রন তৈরি হয়, কিন্তু সেই দেখা গেল যে তুমি লাইট দিয়েছো সেখানে খুব অল্প পরিমাণে ইলেকট্রন তৈরি হয়েছে, ওই একটা দুইটা ইলেকট্রন তুমি যে সিস্টেম থেকে বের করে নিয়ে আসো তখন দেখা যায় যে ওইটা দিয়ে মানে কোনো সিগন্যাল তৈরি করা যায় না বা ডিস্টোর্টেড হয়ে যায়, নয়েজ থাকে অনেক। তখন আমরা করি কি, একটা প্রোডাকশন হলে সেটাকে এই সিস্টেমের ভিতরে অনেক বেশি বার মাল্টিপ্লাই করে সংখ্যাটা বাড়ায় নিয়ে তারপরে সেখান থেকে বের করে নিয়ে আসে, তখন আমাদের সেটা নিয়ে কাজ করা হয়। ঠিক আছে, সেই কথাটাই বলছে, এই জন্য গেইন 10 to the 6 হলেই দেখা যায় যে সাফিসিয়েন্ট এনাফ, এই কথাটা বলছে। আর রুম টেম্পারেচার থার্মাল ইকুয়েশনের ক্ষেত্রে বলছে ফটো ক্যাথোডে সিমিলারলি মাল্টিপ্লাইড, একই প্রসেস চলতে পারে। তো এটার সাথে সাথে আমাদের আজকে লেকচার শেষ। ঠিক আছে, এখন তোমাদের